সব না, সব ইনস্টিটিউট সবাইকে জেরোই করাচ্ছে। আমার ইউটিউবে ভাবা অনেক না, আমার যেমন ব্যাচ সবগুলো এখন মোটামুটি জেরোতে, কারণ হচ্ছে যাদের কুইক বুক শেষ করে জেরো শুরু হয়েছে তারা জেরো করতেছে, আর আমি নতুন ব্যাচ সব জেরো দিয়ে শুরু করাচ্ছি। না, আমি এখন সবগুলা জেরো দিয়েই শুরু করবো। এর কারণটা হচ্ছে কি, না সহজের বিষয় না, এইটাই উচিত। বিষয়টা হচ্ছে কি, আপনি কুইক বুক যখন 6-7টা ক্লাসে মোটামুটি শিখে যান, তারপর আসতে ইচ্ছে করে না। মানে আপনি আপনার ইচ্ছা আপনি আসবেন কি আসবেন না, হ্যাঁ, কিন্তু আমি তো চাচ্ছি জিনিসটা আপনি যাতে শিখেন। এই ছাড়াও প্রথম তো সহজটা শিখাবেন, তারপরে কঠিনটা যাবেন। তো জেরোটা কিন্তু তুলনামূলক অনেক সহজ, হ্যাঁ। তো এই জন্য আমি জেরো দিয়ে শুরু করাচ্ছি, জেরোটা করবেন, তারপর কুইক বুক তো আপনার ইন্টারেস্টের জায়গা আছে, তখন আপনি সেই দিকেও আসবেন। আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা করব ব্যাংক রিকনসিলিয়েশন। আচ্ছা, যার যার প্রশ্ন আছে, যেমন আপনার ইন্টারভিউ যদি ডাকে তাহলে আপনি কিভাবে কি করবেন, এটা একটা প্রশ্ন। আপনার হচ্ছে ফাইবার, ঠিক আছে, আপনার হলো ট্যাক্স। এই আপু যেমন প্রশ্নগুলো লিখে রাখছেন না, আপনারা এরকম লিখবেন। উনি কিন্তু খুব ভালো একটা কাজ করে, যাতে কোনো একটা কাজ করার সময় প্রশ্নটা লিখে ফেললে এটা পরে কিন্তু ভুলে যায় না, ওটা করা যায়। আচ্ছা, আপনারা একদিন কেউ 11টার পরে একটু সময় দিতে পারবেন অনলাইনে? যাদের সমস্যা আছে সবাইকে থাকতে। শনিবার দিন 11টার পরে, ঠিক আছে? না, আমি ফ্রি থাকি শনি রবিবার, ফ্রি থাকি বলতে ক্লাস থাকে। শনিবার দিন 11টার দিকে আমি সময় দিতে পারবো। অন্যান্য দিন হলে 11:30টার দিকে সময় দিতে পারবো না, অফিস থেকে বাসায় এসে সময়টা দিতে পারবো। তো শনিবার দিন, হ্যাঁ শনিবার রাতে 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 হ্যাঁ রাতে 11টা যে কোনো দিনই আগামী শনিবার দিন আমার একটা ব্যাচ আছে 9টা থেকে 11টা, এটা অনলাইনে করাই আর কি। হ্যাঁ, এটাও এদেরই ব্যাচ, এই ট্রেন্ডাপেরই ব্যাচ। তো এই ব্যাচটা শেষ করার পর আপনাদের যাদের প্রবলেম আছে, হ্যাঁ, আপনারা কি গুগল মিটে স্ক্রিন শেয়ার করতে পারেন? জাস্ট যদি প্রেজেন্ট নাওতে ক্লিক করলে আপনার স্ক্রিনটা দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, আমি তোগুলো দেখাই দিব। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একজন একজন করে, হ্যাঁ, মানে ধরুন 4-5 জন 6 জন আছেন, খুব বেশি লোক হয় না এগুলো, যাদের প্রবলেম আছেন। আপনি যেমন আপনার ফাইবারের স্ক্রিনটা শেয়ার করবেন, যে আমার এইটা এইখানে এই অবস্থা আছে, আমি এখন কি করব, মানে ধরে ধরে একটা একটা করে সলিউশন, ঠিক আছে? ফাইবারে স্ক্রিন শেয়ার করলে তো মানে ওরা করবে না, স্ক্রিন শেয়ার করলে কোনো সমস্যা। আপনি হচ্ছে আপনার বাসার ওয়াইফাই দিয়ে কানেক্ট করবেন, করে আপনার ফাইবার স্ক্রিনটা শেয়ার করবেন, ফোনে না কিন্তু কম্পিউটার থেকে শেয়ার করবেন। তাহলে হবে কি, আপনার কোথায় প্রবলেম কি, মানে আপনার প্রোফাইলটা কীভাবে আপলোড করবেন ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ। এরপর ধরেন আপনার শনিবার কিন্তু কালকেই, ওকে, আপনার একটা ইন্টারভিউ দিতে গেলে আপনার কী কী প্রস্তুতি নেবেন আপনি, এটা আলোচনা করব, ঠিক আছে? আমি আলোচনা করব, আপনার তো রেকর্ডিং থাকবেই, এই রেকর্ডিংটাও দিয়ে দিব, আপনি ওই অনুযায়ী নোট নিয়ে একটু প্রস্তুতি নিয়ে যাবেন যদি ইন্টারভিউতে ডাকে। আপনার হচ্ছে ট্যাক্স অ্যাড করাটা কালকে ওই ক্লাসে দেখাই দেবো, ট্যাক্স অ্যাড করা। আর এরকম যার যার প্রবলেম আছে, হ্যাঁ, যেমন কিছু জিনিস দেখেন, আগে আমরা কি শিখছি, এখানে ক্লিক করলে এখানে অর্গানাইজেশনগুলো দেখাইতো না, একটা অর্গানাইজেশনে ক্লিক করলে কি আসতো, ওই অর্গানাইজেশনটা চলে আসতো। এখন কিন্তু এখানে চেঞ্জ আসছে, এখানে দেখেন, এখানে অর্গানাইজেশন দেখে না, এখানে চেঞ্জ অর্গানাইজেশন, এখান থেকে আপনি যেটাতে যাবেন, ঠিক আছে? এরকম আপনি যখন রেগুলার এটার মধ্যে যাওয়া আসা করবেন, তখন এই চেঞ্জগুলো আপনি ধরতে পারবেন। আপনি করলেন কি, ধরেন 2 মাস খবর নেই, হঠাৎ করে একদিন যায় দেখেন আপনি অর্গানাইজেশন চেঞ্জ করবেন, কই নাই, এখন আর দিয়ে পাই না, কিন্তু এইখানে আছে, এটা কিন্তু আপনার মাথায় আসবে না, আসার কথাও না, ওকে। চেঞ্জ অর্গানাইজেশন, এখানে অ্যাড নিউ অর্গানাইজেশন, ধরেন আপনি এক্সপায়ার হয়ে গেছে, আপনি জানেন যে এই যে এখানে ক্লিক করে এখানে আসলে অর্গানাইজেশন সবগুলো দেখায়, নিচে থাকে অ্যাড অর্গানাইজেশন, ঠিক আছে? এইটা তো আর এখানে নাই। অ্যাড অর্গানাইজেশন কাজটা কি এক্সপায়ার আগে করে না ভালো না এক্সপায়ার পরে করা যাবে? না, এক্সপায়ার পরেও করা যাবে, আগে করা যাবে, আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নেই। মানে এক্সপায়ার হওয়ার পর কি মানে এরকম ইন্টারফেসটা আসবে, মানে এই জায়গাটাই আসবে আগে পরে না, এটার ইন্টারফেস চেঞ্জ হয়েছে, আগে হইলেও এভাবেই আসবে, পরে হলেও এভাবেই আসবে। এখানে চেঞ্জ অর্গানাইজেশনে গিয়ে এখন অর্গানাইজেশন, মানে ধরেন আপনি এখন কাজ করতেছেন কি 601 602 তে,
আপনি 6026 এ কাজ করবেন, এটাতে ক্লিক করলে এখন দেখেন 6026 চলে আসবে এখানে। তার মানে এখন যে অ্যাকাউন্টসগুলো আমরা পাবো সব 6026 এর, ঠিক আছে। আর এখানে যে আগে আমরা পেতাম কোথায়, এই যে এখানে লিস্টটা থাকতো, তাই না, অর্গানাইজেশন লিস্টটা থাকতো, এখানে নিচে থাকতো অ্যাড অর্গানাইজেশন। এখন কিন্তু এটার এই পোর্শনে নাই, এখন হচ্ছে এই চেঞ্জ অর্গানাইজেশন। এবং নতুন অর্গানাইজেশন যদি আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ এই যে এখান থেকে করতে হবে। তার মানে আমরা যেটা করতাম আগে ড্রপডাউনে গিয়ে এখানে খুঁজতাম, এখন তো আর খুঁজে পাবেন না, কই গেল। এখন যদি খুঁজে না পান তাহলে ঝামেলা না। তো এই জন্য ধরেন এরকম ছোট 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 কি ব্যাপার অনেকদিন পর পরীক্ষা চলতেছে, আচ্ছা, আসেন, অসুবিধা নেই। ভিডিওগুলো দেখেন তো, তাইলেই হবে। ওকে, এইটা কি বুঝলাম। এইরকম ছোট ছোট চেঞ্জ কিন্তু সফটওয়্যারে মাঝে মাঝেই হবে। কুইকবুকে যেমন আপনার এক সপ্তাহের ব্যবধানে অনেক চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। কালকে রাত 11টায় অনলাইন ক্লাস আছে, প্রবলেম সলভিং ক্লাস, ঠিক আছে। আপনার যা যা প্রবলেম আছে সব তো লিখে রাখছেন মনে হয়, নোট করছেন না। এটা কালকে আপনার অনলাইন ক্লাসে আপনার ল্যাপটপের স্ক্রিন শেয়ার করবেন যে আমি ঠিক এই জায়গাটাতে এই প্রবলেম ফেস করতেছি, যেটা আমার জানা আছে সলিউশন দিয়ে দেবো, যেটা আমার জানা নাই সেটা আমি সময় নেব, পরে ক্লাসে বলে দেবো। ওকে, দুনিয়ার সব কিছু তো আমিও জানি না, আমরা কেউই জানি না ইনফ্যাক্ট, তাই না। ওকে, এখন আপনি এমন একটা সিচুয়েশনে এমন একটা প্রবলেম করছেন যেটা আমি আগে কখনো দেখিনি, এরকম হতে পারে না, হতেই পারে। এরকম যদি হয় সেক্ষেত্রে সময় নিয়ে নেক্সট ক্লাসে এটা বলে দেবো, বাট চেষ্টা করবো কালকে সব জানাই দেবো। আচ্ছা, তো আমরা এই সব জিনিসগুলো একটু খেয়াল করবো, হ্যাঁ, এরকম টুকটাক চেঞ্জগুলো কিন্তু আসবে। এখন আসেন ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশনের ক্লাস লাগে হচ্ছে অনেক বড় ক্লাস, কিন্তু গত ক্লাসে যেটা দেখতে দিচ্ছিলাম চার্ট অফ অ্যাকাউন্টস আর ইম্পোর্টটা একটু বলা দরকার ছিল, যে চার্ট অফ অ্যাকাউন্ট আর চার্ট অফ অ্যাকাউন্টের যে ইম্পোর্ট সিস্টেমটা একটু বোঝানো দরকার ছিল। আপনাদের লাস্ট ক্লাস কি করাইছি? লাস্ট ক্লাস বলছেন যে ট্যাক্স মানে ফার্স্ট ক্লাস না চার্ট অফ অ্যাকাউন্টের চারটা হিসাব দেখাইছেন। চার্ট অফ অ্যাকাউন্ট ও লাস্ট ক্লাসে আপনাদের ইয়ে করে নেই, না ক্লাস করা নাই। বলছেন যে এটা আপনারা বাসায় দেখবেন, দেখে কি সমস্যা এসে বলবেন। ও আচ্ছা আচ্ছা, ওকে। আপনাদের কি দিছিলাম, ট্যাক্স অ্যাড করা দিছিলাম, তাই তো? Tax add। ওই যে প্রথম দুইটা ক্লাস দিছিলাম। আর বলছে যে অ্যাডভাইজারি এক্সামটা দিয়ে সার্টিফিকেট নিতেন সবাই? না স্যার ডিসেম্বরে শেষ রাতে থেকে জানুয়ারিতে নিব। ডিসেম্বরে কি সার্টিফিকেট ডিসেম্বরে শেষ হয়ে যাবে? হ্যাঁ আমি আর ওই ভিডিওতে বলছি স্যার বলছিলেন না যে 12 তারিখে 12 ডিসেম্বর শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় স্যার, আমি জানুয়ারি থেকে ডিসেম্বরে সবাই নেন, শেষ হয় না, শেষ হয় না। স্যার স্যার না আমরা নিয়ে নিতাম স্যার। দুইটা পার্ট, আজকে সেলফ ফেস অনেক বড় এক্সাম, ওয়েবিনার হুম, আমি পুরোটা শেষ করেছি। হুম, অনেক বড় এক্সাম। এখন দ্বিতীয়টাতে আপনার প্রত্যেকটা কোশ্চেনের জন্য একটা অ্যাটেম্প, সবাই বলেছে ওটা একবার অ্যাটেম্প দেওয়ার সুযোগ থাকে। হুম। তো দ্বিতীয়টা তো প্রবলেম হচ্ছে। দ্বিতীয়টাতে আপনার তো মার্কসও শো করে না। আপনার ওয়েবিনার দিয়ে কেন যাচ্ছেন? সিরাপটা আপনি পাস ছাড়া বের হতে পারবেন না। যে করে অপশন দিয়ে হ্যাঁ। ভুল হলে সাবমিশন দিবে না। ফেস যেটা টাইম ওভার করেও সাবমিশন হ্যাঁ, এটা অনেক ছিল, সব শেষ হ্যাঁ। করে হ্যাঁ, করার পরে ওরা বলতেছে যে আপনি এটা শেষ করছেন, ঠিক আছে, কিন্তু আমার ওয়েবিনার কমপ্লিট করতে হবে। ওটা তো ম্যান্ডেটরি থাকার কথা না। এখন ওয়েবিনারের ফার্স্ট পার্টে 30টা কোশ্চেন দিছে, সবগুলোতে একটা করে না না না, আপনার এই সেলফ যেটা এইটা শেষ করার পরে আপনার একটা সার্টিফিকেট আসবে। আমি সেলফ বেস শেষ করে স্যার সার্টিফিকেট তুলছি। কিন্তু কিন্তু আমার তো স্যার মানে ওরা বলতেছে যে আপনার এটাও শেষ করতে হবে। আপনার জিরো সেন্টার থেকে প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে ঢোকার পর তোমার সার্টিফিকেটের শো করবে, সার্টিফিকেশন 1। ওইটাও কমপ্লিট করলে হ্যাঁ, প্রথম আমার কাছে জিরো শো করছে সার্টিফিকেট, দেখতেছি না। পরে পরে যখন জিরো সেন্টারে গিয়ে যখন প্রোফাইলে ঢুকলাম, প্রোফাইল চেক করার পর সার্টিফিকেশন শো করতেছে, তখন ডাউনলোড দিছি। জিরো সেন্টারে গিয়ে প্রোফাইলে যেতে হবে। হ্যাঁ, ওয়েবিনারটা ম্যান্ডেটরি না, বুঝছেন? জি ওটা দিতে হবে না। হ্যাঁ, ওটা আপনার হচ্ছে সেলফটা দিয়েই করেন, সার্টিফিকেটটা নিয়ে নেন, এটা হলেই হবে, আর কিছু। ওকে, আর ওই যে জেরো যে সার্টিফিকেটের মেয়াদ, ওটা যেটা বলছে যাই হোক, ওগুলা নাই, আপনি জেরো সার্টিফিকেট তুলে ফেলেন, এজন্য স্যার তুলি সমস্যা নেই, তুলে ফেলেন। ডিসেম্বর মাস আগামী মাসে ফিজিক্যাল দিতে বসলাম। না না না, তুলে ফেলেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আপনাদের ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস দিয়েছিলাম আপনাদেরকে রিভিউ করার জন্য, তাই তো?
রিভিউ করতে পারছেন? রিভিউ করবো কি স্যার, মাথা খারাপ হয়ে গেছে কি যে আসলে গিগ পাবলিশ করতে গিয়ে পরীক্ষা টরীক্ষা এই বিষয় আছে যে মানে আমরা সঠিকভাবে কুইক কোর্স তো শেষ হয়ে গেছে, একজন পর্যন্ত ফাইবার যেমন আপওয়ার্কের ভেরিফিকেশন পাচ্ছি না, অর্থাৎ আমি ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সেরকম কনফার্মেশন পাচ্ছি না। সেজন্য আর কি মানে সবগুলা মার্কেট প্লেসের এই অবস্থা, সবগুলা মার্কেট প্লেস। তাহলে তো দেখা যায় যে কুইক কোর্স শেষ করে দিচ্ছে, জেরো শেষ করে দিব, সময় যাবে যাবে, কিন্তু আমি যদি ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে না পারি তো সবগুলা মার্কেট আগে যেমন একটা ফিক্সড ইয়া ছিল যে ফাইবারে আপনি ইংলিশ টেস্ট দিলে আপনার গিগ পাবলিশ হবে পাশ করলে, ওকে। এখন ইংলিশ টেস্টের অপশনটাও রাখে না সবার ক্ষেত্রে, ইংলিশ টেস্ট আসে না, গিগও পাবলিশ হয় না, এরকম একটা সমস্যা। এবং এইটার যে সলিউশন, এটার আসলে ফিক্স কোনো এক একজন এক একভাবে সলিউশন করতেছে, মানে আপনাদেরকে যে একটা ফিক্স কথা বলে দিব এরকম কিছু বলতে পারছি না, বুঝতে পারছেন? ইংলিশ টেস্ট আগে ছিল ম্যান্ডেটরি, এখন অনেকের জন্য ম্যান্ডেটরি করা নেই। ওদের হয়তো ব্যবসা কমতেছে যার কারণে এখন দেখতেছে এত কড়াকড়ি করলে সমস্যা। এখন ওরা বিভিন্ন এআই দিয়ে আপনার এটা ইয়ে করার চেষ্টা করতেছেন। এআই তো আর সবকিছু বুঝে না, এআই তো আর মানুষ না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিছুটা প্রবলেম আপনারা ফেস করবেন। আর এটা যে ফিক্স সলিউশন নেই, আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, এক ধরনের সলিউশন কেউ দিতে পারতেছে না, গোদাগুদি করতে করতে হয়ে যাচ্ছে অনেকের। কিন্তু এটা যে কি করলে মানে একটা গ্রামার থাকবে না যে এই কাজ করলে হবে, এইটাই করা যাচ্ছে না। আচ্ছা আপওয়ার্কে আমার দেখতেছি আমার ভেরিফিকেশন হচ্ছে, ফটো ভেরিফিকেশন আমি করতে পারতেছি না, আমার ভোটার আইডি কার্ড দিয়ে করলে হবে না কি দিয়ে করলে বুঝতে পারছি না। ভোটার আইডি কার্ড দিয়ে করলেই হবে। ওই আমি তো দেখতে পাচ্ছি ভোটার আইডি ছবি তুলে পাঠাই, ও বলতেছে কি চার পানা মিলে না কি, এটা বুঝতেছি না। আমাদের সাইন করতে মিলে স্যার লিংকডইনের যে ভেরিফিকেশনটা ওটা কি পাসপোর্ট, শুধু পাসপোর্ট, এগুলি এনআইডি দিয়ে নেয় না? লিংকডইনের ভেরিফিকেশন শুধুমাত্র পাসপোর্ট এবং পাসপোর্টের ডেট যদি স্যার এক্সপায়ার পাসপোর্ট থাকে, মেয়াদ উত্তীর্ণ হলে ওটা আসে না, না ওটা নেয় না। পাসপোর্টের লিঙ্কডিনে বুঝাবুঝি করতে কই একই সমস্যা। লিংকডইনে কি সমস্যা? লিংকডইনে তো কোনো সমস্যা নেই, পাসপোর্ট দিয়ে করতে হবে। পাসপোর্টই নাই। লিংকডইন ভেরিফিকেশন, এই শুনেন, লিংকডইন ভেরিফিকেশন পাসপোর্ট ছাড়া অন্য কোনো আইডি দিয়ে হবে না। এবং পাসপোর্টে যদি আপনার এক্সপায়ারি ডেটে সমস্যা থাকে, যে এক্সপায়ার হয়ে গেছে, তাহলেও হবে না, একদম কারেন্ট পাসপোর্ট লাগবে। আচ্ছা স্যার আমরা রিকনসিলিয়েশন আসি। না রিকনসিলিয়েশন পরে আমি তো ভাবছি আপনাদের চলে যাবে। আচ্ছা আপনাদের যেটা হচ্ছে শুনেন, আপনাদের আমি এর আগে 2টা ক্লাস দিছি, 2টা ক্লাসে কি কি ছিল বলেন? দুইটা ক্লাসে স্যার অ্যাকাউন্টিং এ স্যার প্রথম ক্লাসে ট্যাক্স হইছে। ট্যাক্স অ্যাক্ট, তারপর ওই যে প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট অ্যাড করা, এগুলো সব করতে পারছেন নাকি? অ্যাড করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে? করছি স্যার করছি। এক্সপোর্ট ইম্পোর্ট সব। এখন আমি ভিডিওতে আপনাদের ক্লাসে যেভাবে বলি, নর্মালি তো এইভাবেই বলে দিই, আপনাদের তো বুঝতে না পারার কথা না আর কি, আমার হিসাব হবে হালকা একটু ব্রিফিং দিলে স্যার কি হবে? না। এইগুলোর ব্রিফিং কালকে দিব ওই রিভিউ ক্লাসে, কারণ কি আপনাদের এই নভেম্বর এটা শেষ করতে হবে। এখন দিন বেশি দিন নাই, আপনাদের দরকার পড়লে আমি অনলাইনে আরো 2টা ক্লাস নিয়ে এগুলো রিভিউ করে শেষ করে দেবো। এখন বিষয় হচ্ছে যে আমরা তো ট্রানজ্যাকশনেই যাই না এখন পর্যন্ত, তাই না? সেলসে যাই নাই এখন পর্যন্ত। ক্লাস আছে আমার তো কয়টা আছে? দুইটা। আজকে খেলা নভেম্বর শেষ। আচ্ছা শুনেন, আপনাদের ক্লাস আছে আজকে বাদ দিয়ে কয়টা? 2টা ক্লাস আছে। দুইটা ক্লাস হবে। শেষ করবেন কিভাবে আমরা? আমরা 22 তারিখে এবং 29 তারিখ ক্লাস দুইটা। হ্যাঁ আচ্ছা বলতেছি, সেটা হচ্ছে যে আপনাদেরকে এখন যেটা করব, আমাদের একটা অনলাইন ব্যাচ আছে শনিবার রাতে, হ্যাঁ, এই যে আগামীকাল রাত 9টায়। এই অনলাইন ব্যাচে এখন জেরো চলতেছে, জেরোর আপনার ট্রানজ্যাকশন পর্যন্ত আমরা গেছি। ট্রানজ্যাকশন বলতে ওই সেলস ট্রানজ্যাকশন আর কি, হ্যাঁ। আপনাদেরকে আজকের ক্লাসে আমি সেলস ট্রানজ্যাকশনটা করাবো, ওকে। সেলস ট্রানজ্যাকশন করাবো, তাহলে ওই ব্যাচ আর আপনারা থাকবেন একসাথে। আপনাদের সবাইকে আমি এখন ওই ব্যাচে নিয়ে যাবো। অনলাইন আপনারা 2টা ক্লাস আমার সাথে এখানে অফলাইনে করবেন, পাশাপাশি ওদের সাথে অনলাইনে আপনি ক্লাসও করবেন। তো বিষয়টা যে একটা কথা হয়েছিল যে আমরা স্যার একটু এক্সট্রা দিয়ে একটা কোশ্চেন যে আমাদের যে কেএলএল কিচেন কোম্পানি 8টা ক্লাস আমরা একটু টাকা দিয়ে রাখি, ওইটার জন্য টাকার কথা বলা হয়নি স্যার, বলছে ওইটা দিয়ে বোধহয়
আমাদের ও যখন মিরপুর হোক, আপনি আমাদের সারাদিন লাগে একটা হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি একদিনের একটা ইয়ে করে, আটটা ক্লাস বলছিলেন সেটা ওই 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 কিচেন কোম্পানির জন্য না, সেটা বলছিলাম হচ্ছে যে যে আপনারা ধরেন মার্কেটে কাজ করতে যায় যে প্রবলেমগুলো ফেস করতেছেন বা এই ধরনের ক্লায়েন্ট কমিউনিকেশন, এগুলোর জন্য সব মিলে আর কি, মানে ক্লাসের বাইরের বিষয়গুলো নিয়ে আপনারা বলছিলেন যে আমাদের ক্লাস এক্সটেন্ড করা যায় কিনা। আমাদের ক্লাস এক্সটেন্ড করতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের যেমন লাইফ টাইম ফ্রি বলা হচ্ছে, লাইফ টাইম ফ্রি বলতে ধরেন আপনার একটা টপিক নিয়ে সমস্যা, সাপোজ ধরেন আপনার ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে সমস্যা, কারণ আপনি আমার সাথে যোগাযোগ করলেন যে আমি ব্যাংক রিকনসিলিয়েশনটা আবার করতে চাই, তাহলে রিসেন্ট যে ব্যাচের ব্যাংক রিকনসিলিয়েশন যে ডেটে আছে সেইটা আপনি এসে করলেন ফ্রি। কিন্তু এই যে আরো 8টা ক্লাসের ব্যাপার, এই 8টা ক্লাস তো আপনাকে কোনো একটা ব্যাচের এগেনস্টে দিতে হবে, ব্যাচ না নিয়ে আপনাদেরকে করাতে হবে। সেক্ষেত্রে আমি বলছিলাম যে আপনারা অ্যাটলিস্ট 10 জন দেখেন, 10 জন আপনারা দেখেন, বলছিলাম যে আপনারা 2000 করে টাকা দিন, 50% টাকা দিন, 8টা ক্লাস করেন, এটা আমি ঠিক করে দিব, সমস্যা নেই। এখন আপনারা তো 10 জন, এখন ক্লাসই 10 জন হচ্ছে না, আপনারা ওই এক্সট্রা ক্লাসে 10 জন কীভাবে হবেন, বুঝছেন? তার মানে ওইটা আপনাদের জন্য ওয়ার্ক করবে না। আমি আপনাদেরকে যেটা বলি, আমি আপনাদের যাদের আগ্রহ আছে, মানে যারা করতে চাচ্ছেন আর কি, তাদেরকে আমি, যারা এমনি আসে যায় বা আসে না তাদের দরকার নেই, যারা রেগুলার তাদেরকে আমি ওই ব্যাচে ঢুকাই দিব। কোশ্চেনটা হলো স্যার, ব্যাচে তো আপনি ঢুকাইতে পারলেন, কিন্তু ওটা তো রেগুলার ক্লাস হবে। আমরা যেটা করতে চাচ্ছি যে হায়ার একটা লেভেলে যে কোশ্চেন আমি করতে পারবো। ব্যাংক রিকনসিলিয়েশন আপনি যখন অ্যাজ ইউজুয়াল রেগুলার ক্লাস করবেন, সেখানে কিন্তু আমি হায়ার লেভেলের কোশ্চেনটা করতে পারবো না। এইটা তাহলে মানে ইয়াটা কি, সুযোগটা কি আমাকে বলেন, আপনি বলেন। আমি তো একটা সুযোগ আপনাদেরকে বলছিলাম যে এটা এইভাবে করলে করা যায়। আমার মনে হয় স্যার মিড লেভেল হায়ার লেভেলের নিচে একটা যে ওই লেভেলটাই কারো ওইভাবে পুরোপুরি এক্সপার্ট হয়েছে বলে আমার মনে হয় না। ঠিক আছে তাহলে মানে স্যার আমার কুইকবুকে আরো যে জিনিসগুলো আমার মানে মনে হয়েছে যে আমি এগুলো শিখলে মনে আমার কাছে একটু পরিপূর্ণতা মনে হবে আর কি, তো সেই সেন্সে আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি এই অ্যাসেটের যে বিষয়টা, আমি তো একটা জার্নাল দিয়ে অ্যাড করতেছি ফিক্সড অ্যাসেট, এখন ফিক্সড অ্যাসেটের তো এখন একটা নতুন অপশন আসছে, যেহেতু অ্যাসেটটাকে এখানে যদি আমি যদি একটু এভাবে দেখাতে পারতাম যে অ্যাসেট আর ডেপ্রিসিয়েশনটা, দেন ওটা আসলে পরে রিপোর্টিং এ কি শো করতেছে বা ডেপ্রিসিয়েশন আমি কি সিস্টেমে ধরে এখানে দেখাবো, রিপোর্টিং এ শো করবে, এই বিষয়গুলো। অথবা একটা যেমন অপশন ছিল বাজেটিং, এই বাজেটিংটা আসলে করার পর আমি আসলে আমার প্রফিট এন্ড লস সাথে কিভাবে ট্র্যাক। এখন আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, হ্যাঁ, হুইচ ইজ প্র্যাকটিক্যাল বলতে, আপনি যদি ধরেন অন্য প্রতিষ্ঠানে যান, বড় প্রতিষ্ঠান, কোরাস ট্রাস্টের মতো প্রতিষ্ঠানে যান, এগুলো আমাকে যেমন বলতেছেন যে এগুলো আমার জানলে ভালো হতো, এগুলো ওখানে বলতে হবে না, এগুলো ওখানে কোর্সের মধ্যেই থাকবে, ঠিক আছে? এই জন্য ওখানে কোর্সের টাইমটাও বেশি, কোর্সের ফিটাও বেশি। এখন এগুলো কিন্তু আমরাও জানি। এখন আপনাদের হচ্ছে টাইম হলো 2 ঘন্টা, বুঝছেন? কোর্স ডিউরেশন অনেক ছোট, আর এই কোর্স ডিউরেশন ছোটর মধ্যে তো আমি এত কিছু ফিট করতে পারতেছি না, বুঝলেন ব্যাপারটা? যার কারণে বেসিক যেগুলো ছাড়া আপনার কুইকবুক চলবে না, যেগুলো ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না, আমি সেগুলো আপনাকে আগে করতেছি। অ্যাডিশনাল যে জিনিসগুলো, এই জিনিসগুলো যদি আপনাকে আমি করাতে যাই, সেটার জন্য আপনার এই 16টা বা 18টা ক্লাসে হবে না, 2 ঘন্টার ক্লাস। ওদের ক্লাস হচ্ছে 4 ঘন্টা, সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস, ঠিক আছে? সপ্তাহে একদিন 4 ঘন্টা ক্লাস। এই ক্লাস করে ওরা হচ্ছে 12টা, তাহলে 4 12 48 ঘন্টার ক্লাস। আপনার ক্লাস কয়টা? 2 ঘন্টা সর্বোচ্চ, 32 থেকে 36 ঘন্টার ক্লাস। মানে আপনি প্রায় 10টা ক্লাস, মানে এইখানকার হিসেবে, সরি 5টা, এখানকার হিসেবে 5টা ক্লাস কম থাকে ওদের। তাহলে আপনি 5টা ক্লাসে কি কম মনে করেন আপনি? তাহলে স্যার এখন এই সমাধানটা যদি আমি বলি, যদি আমরা এই 10 জনের একটা ক্লাস ব্যাচ হইতেছে না, আসলে জিরো যেটা আমি দেখতেছি, এটা যদি আপনাদের ভিডিও অন্য কোনো ক্লাসের ভিডিও দেন, আমার কাছে মনে হয় আমি জিরোটা শিখতে পারবো। ওই বুঝতে এখন আমার আগামী 2টা যে ক্লাস নেবেন আপনি, এই 2টা ক্লাস তাহলে একটু কোশ্চেনের উপর একটা করেন তাহলে, ঠিক আছে? এটা আমি বলি, এটা তো আপনার চাহিদা, বাকিদের চাহিদা। ওকে, হ্যাঁ নিতে পারেন, কারণ আমার কাছে মনে হয় না যে জিরোটা নিয়ে শেষ হয়ে যায়, জিরোটা নিয়ে। বুঝছেন, আপনার প্রবলেমটা আপনি আমাকে জানাচ্ছেন, অসুবিধা না, কিন্তু আমি বলছি যে বাকিদেরও কি এই একই চাহিদা? কারণ মানে ধরেন কি, যে যেমন উনি বলতেছে যে আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আছি, আমরা অনার্স লেভেলেরটা নিয়ে আর একটু পরে যাই, ইন্টারমিডিয়েটে আগে ভালো করে শেষ করি। আপনি কি করছেন, আপনি ইন্টার শেষ করে ফেলছেন, মানে নিজে নিজে ঘাটাঘাটি করে আপনি অনার্সে আছেন। আপনার চাহিদা হচ্ছে যে আমি এখন মাস্টার্সটা শিখবো, কিন্তু উনি এখনো ইন্টারে আছে।
দুজনের চাহিদা কিন্তু এক হচ্ছে না। তখন আপনি যা প্রশ্ন করবেন ওনার সেটা মাথার উপর দিয়ে যাবে, কারণ উনি ওই লেভেল পর্যন্ত এখন যায় নাই। এখন আমি যে যাই নাই এটা কিন্তু আমার অপরাধ না, উনি যায় না এটা ওনার অপরাধ না। বিষয়টা হলো সবাই এখানে চাকরি বাকরির পাশাপাশি নিজের মানে অন্য ইনকাম সোর্সের পাশাপাশি এখানে কাজ করতে আসে। কেউ 2 মিনিট বেশি সময় দিতে পারবে, 2 মিনিট কম সময় দিতে পারবে, এটাই। কিন্তু উনি যে ওখানে যাইতে পারে নাই বলে যে উনি কেন পিছিয়ে গেল, স্কুলে তো আর পড়ে না, তাই না? এখন ব্যাপারটা হলো কি, ধরেন মানে সব ব্যাচের চাহিদা কিন্তু এগুলো নাই। অন্যান্য ব্যাচ আসলাম গেলাম ক্লাস করলাম শেষ, আপনাদের হচ্ছে শেখার আগ্রহ আছে, আপনারা এটা চাচ্ছেন। এই যে আপনারা চাচ্ছেন, এই যে সুযোগটা তো আমার কাছে এই মুহূর্তে নাই। কি করবো বলেন? আমি একটা সুযোগ ক্রিয়েট করার চেষ্টা করছি, না সুযোগ ক্রিয়েট করার চেষ্টা করছি, আমি 8টা এক্সট্রা ক্লাস দেওয়ার চেষ্টা করছি, কারণ ওরা তো এই জায়গায় একটা ব্যাচ নিবে, এখানে তো কিছু বিজনেসের বিষয়ও আছে, এটা থাকবেই। হ্যাঁ, তো এখন ধরেন এই জায়গাটা ব্যাচের এগেনস্টে যদি আমি আপনাকে দিতে চাই, তাহলে আপনারা রাজি ছিলেন, কিন্তু আপনাদের মনে হয় টোটাল 10 জন হয় নাই, বা যাই হোক মানে একটা ওইরকম ইয়েটা হয় নাই, হবে না। এখন ধরেন কি আপনারা 10 জন, আপনারা ধরেন 5 জন হইলেন, কথা এই 5 জনকে তো একটা ব্যাচের এগেনস্টে দেওয়া যাচ্ছে না, কারণ একটা ব্যাচে অ্যাটলিস্ট 15 জন থাকে। আচ্ছা, এখানে কি স্যার মিরপুর থেকে কিছু কোনো এরকম আমার শুধুমাত্র আমরা কি বসে এরকম চাচ্ছি? না, এরকম চায় আসলে হয় কি, হাতে কোনো 2-1 জন চায়। এখন এই 2-1 জনকে তো আসলে, যেমন ধরেন কি আমি আপনাদের গত 2-3 সপ্তাহ ধরে আপনাদের গ্রুপে আমার রেসপন্স কমে গেছে। এর কারণটা হচ্ছে আমি গত 2-3 সপ্তাহ ধরে অন্যদিকে খুব একটা কাজ নিয়ে বিজি, মানে অফিসের কাজ নিয়ে বিজি আছি। আমার অফিসে একটা অডিট চলতেছে আর কি, হ্যাঁ, গভর্নমেন্টের অডিট, এটা রেগুলার, এটা হচ্ছে আপনার ওদের রুটিন অডিট। এখন এই অডিট যে চলতেছে, এটার যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো হচ্ছে মানে আমার সাথে ট্যাগ করা, তো যার কারণে ধরেন আমি মানে অফিস আওয়ারের বাইরেও মানে অনেক বিজি থাকতেছি এই গত 2-3 সপ্তাহ ধরে। যার কারণে দেখবেন যে আপনার 2-3 সপ্তাহ ধরে যে অনেকে ফোনও করতেছেন, আমি ফোনও করতে পারতেছি, অনেকে গ্রুপে তো নক দিচ্ছেন, সেরকম রেসপন্স করতে পারতেছি। তো এইটা আমার হয়তো বা আরেক সপ্তাহ চলবে। এগুলো ওদের এগুলো লেন্দি প্রসেস, মানে ওরা এগুলো হুট করে শেষ করে দেয় না, একটা করে ধরে ওই একটা করে আমাকে ডকুমেন্টগুলো দিয়ে ওদেরকে হেল্প করতে হয়। আবার হুট করে ধরেন যে ইমেল দিয়ে বসলে এই জিনিসটা রেডি করে এখনই দিতে হবে, মানে এরকম কিছু বিষয় থাকে, ইনস্ট্যান্ট কিছু বিষয় থাকে, যার কারণে আমি একটু ঝামেলার মধ্যে আছি। তো এখন ধরেন আপনাদের জন্য আসলে কি করবো, মানে ধরেন আমি যে অ্যাডিশনাল সময় বের করবো। আচ্ছা, এই মাসে না ধরেন বাদ দিলাম, আগামী মাসে আমি বলতেছি মিরপুরে যদি এরকম কোনো উৎসাহী লোক থাকে, ঠিক আছে, আমরা তো এখানে 2 বা 3 হইতেছি না, মিরপুর থেকে যদি তারা আমাকে খবর দিয়ে তো বাস আমরা ওইখানে যাই অ্যাড হইলাম। এখন ব্যাপারটা হলো কি, দেখি এইটার জন্য আমি আসলে প্রস্তাব দিছিলাম একটা। এখন এই প্রস্তাবে ধরেন কি যে ওনাদের ওটা সারা আমি পাইনি প্রতিষ্ঠানে। এখন আমি নিজে প্রাইভেটলি যদি করতে যাই, সেক্ষেত্রে সমস্যা হলো কি, ধরেন আপনারা আগ্রহী আছেন কয়জন, এখন আমি এই কাজ করতে গেলে আমাকে একটা অ্যারেঞ্জ করতে হবে। সাপোজ ধরেন আমি একটা এরকম একটা ভাড়া নিলাম, কথার কথা, সেটা তো একটা কস্টিং আছে। হ্যাঁ, দাদা অবশ্যই। এখন ধরেন আপনারা কয়েকদিন করে তারপর আর করলেন না, কিন্তু আমাকে তো ওই জিনিসটা টেনে যেতে হবে যদি আমি প্রাইভেটলি করি। আর যদি এখানে করলে আমি যেটা প্রস্তাব দিয়েছিলাম সেটা হচ্ছে ডে লং সেশনের প্রস্তাব দিয়েছিলাম, যে ধরেন অ্যাবাউট ফাইবার অথবা অ্যাবাউট মার্কেট প্লেসের উপরে ডে লং সেশন হবে। ডে লং বলতে আপনি সকাল 9টা আসবেন, বিকেল 5টা বেরোবেন। হ্যাঁ, সেখানে হবে কি, ধরেন সেখানে পার্টিসিপেট আমরা নিব 10 জন 15 জন সর্বোচ্চ, ঠিক আছে, এবং এটা একটা ফি থাকবে, ফ্রি না, এটা ফি থাকবে। একদিনের জন্য আপনি ওই ফিটা দিয়ে আসবেন, সকালবেলা আসবেন, ইন্ডিভিজুয়ালি ধরে প্রবলেম সলভ করা। এখন আপনার প্রবলেম আছে 5টা, সেটা তো সলভ হইল, পাশাপাশি আরো 10 জন লোকের যদি 3টা করে প্রবলেম থাকে, 35টা প্রবলেম, ধরেন কমন প্রবলেম গেল 15টা, টোটাল ইউনিক প্রবলেম পেলেন আপনি 20টা। আপনি সলভ করতে আসছিলেন কয়টা? 5টা, কিন্তু আপনি সলভ করে যেতে পারবেন কয়টা? 20টা। আপনার প্রশ্নই থাকবে না। অন্যটা দেখলেও তো আমি অপটা নিজেটাই হবে। উনি এমন একটা প্রশ্ন করছে যেটা আপনার মাথায় আসেনি, হ্যাঁ, তাই না? তো এই জিনিসটা আমি বলতেছিলাম যে হ্যাঁ, এইটা যদি করা যায়, সাপোজ ধরেন ব্যাংক রিকনসিলেশন। এখন ব্যাংক রিকনসিলেশন আমি ফরম্যাটের জিনিস আপনাদের শিখেছি, বসে প্র্যাকটিস করতে, কারণ এর বাইরে এখানে সুযোগ নেই, রাইট? এখন ধরেন যে আপনার আসলে ডিটেলে শেখা দরকার। এখন যার শেখা দরকার সে একদিনের জন্য একটা কোর্স ফি দিয়ে হলেও করবে, ঠিক আছে? আমি রাজি আছি। সেটাই। এখন ধরেন যে আপনি রাজি আছেন, আপনার মতো 2-3 জন রাজি আছে, কিন্তু ধরেন যে এখানে এইটা করতে গেলে এইটা আসলে আমি চেষ্টা করতেছি, দেখি হয়তো চালু করা যাবে এরকম।
So, ওইটা কি চিন্তা করছেন এই যে আপনি প্রজেক্টটা যে ডেভেলপ দিয়ে করার একটা কথা, না, ওইটা তো আমি বলছি, ওটা আমি এমনি একটা করাই দেবো আপনাদেরকে, সমস্যা নেই। ওইটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার প্রজেক্টটাও। তো ঠিক আছে জাস্ট একটু পারলে আমাদের নলেজ রাখবেন যদি মিল Project করতে development বা session, sir. সবাই মিলে একটা Payroll ডেভেলপ যদি করতে যদি development আমাদের session, মিল করে যেতে হয় আমরা জানি এরকম কোনো কিছু একটা থাকলে আমরা হবো আর কি। ওয়েবসাইট এরকম করা যেতে পারে যে প্রজেক্টের উপর একটা ডে লং সেশন, তারপর যে পেরোলের উপর, ব্যাংক রিকনসিলিয়েশনের উপর। হ্যাঁ, এগুলো তো হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরাও করতে পারি। হ্যাঁ, আমরাও করতে পারি। এখন ব্যাপারটা হলো কি, ওনারা বলে যে আমরা তো লাইফ টাইম বসে, ভাই লাইফ টাইমের সাথে এটা কোনো সম্পর্ক হ্যাঁ নেই। এটা সম্ভব এইখানে এই কাজ করতে গেলে আপনাকে আলাদা ফি দিয়েই করতে হবে। লাইফ টাইমের মতনই সোজা কথা যে ওটা তো সোজা আছেই, আপনি যে কোনো সময় যে কোনো ক্লাসে এসে বসতে পারবেন, এটা নিয়ে তো আপনাদেরকে কেউ ঠেকাবে না। ওটা ওরকমই। হ্যাঁ, ওটা এরকমই। যেমন আপনাদের ধরেন, আপনাদেরকে আমি অনলাইন ব্যাচের সাথে অ্যাড করবো, আপনারা এই ক্লাস তো এখানে আর 2-3 দিনের ক্লাস যা আছে করলেন, ওইটা শেষ হওয়া পর্যন্ত ওটার সাথে থাকবেন, ওখানে আর 3-4টা এক্সট্রা 3-4টা ক্লাস ওখানেও পাবেন। এটার জন্য তো আর কেউ কোনো টাকা চার্জ করতেছে না। স্যার আমার ওইটা সমস্যা আছে, তবে আপনার অনলাইন ক্লাস কোন ক্লাস আমরা অ্যাড করে দেন, ওইটা এমনিতে করা যেতে পারেন আমাদের। হ্যাঁ, যার যাবে আমাদের কি কজন যাবে, 2-1 যাবে। কোনো সমস্যা নাই। আপনি আপনার ধরেন ব্যাংক রিকনসিলিয়েশন আপনার বুঝতে সমস্যা, আপনি 8টা ক্লাসের সাথে বুঝতে যাচ্ছেন, আপনি যে কোনো ক্লাসে এসে বসেন অথবা আপনি অনলাইন ব্যাচের সাথে করেন, কোনো অসুবিধা নেই তো, এগুলোর ক্ষেত্রে কেউ কোনো টাকা যাবে না তো। কিন্তু আপনি যেটা স্পেশাল ট্রিটমেন্ট চাচ্ছেন সেটা দিতে গেলে ধরেন ডে লং একটা সেশন যদি করাই, তাহলে আমার শনিবার অন্য ব্যাচটা সব বাদ দিয়ে আসতে হবে এখানে। Yes. এইটার তো একটা ভ্যালু আছে নাকি? এখন আপনি যদি ওই ভ্যালু না বুঝেন তাহলে কিন্তু আপনি আগাইতেও পারবেন না, কিছুই হবে না, লাইফ টাইম মানে মারা যাওয়ার পরেও তখন মনে খরচ দিবে না। তাই না? আপনাকে লাইফ টাইম সাপোর্ট বলতে এইটাই বোঝানো হয়েছে, কিন্তু তার বাইরে যদি আপনি কিছু চান তাহলে তো সেটুকু তো আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা, আমরা যেহেতু ইয়ার ক্লাসটা কালকে করব, আমি একটু কিছু জিনিস দেখাই আপনাদেরকে, না হলে। আচ্ছা, জেরোতে সবাই অ্যাকাউন্ট খুলতে পারছেন? জি স্যার। জি স্যার ট্যাক্স অ্যাড করতে পারছেন? জি স্যার আপনি লাস্ট 2টা ক্লাসের ভিডিও থেকে সব করতে পারছেন, রাইট? জি স্যার প্রোডাক্ট, সার্ভিস, হ্যাঁ কন্ট্যাক্ট সব অ্যাড করতে পারছেন। ওপেনিং ব্যালেন্স হ্যাঁ দিতে পারছেন না? তাহলে ওপেনিং ব্যালেন্স দিতে পারি নাই। কেন পারেন নাই? সহজ জিনিস তো। ওপেনিং ব্যালেন্স একটু স্যার আমি ওই আটকা যাওয়ার পর আর আগাইনি। ওপেনিং ব্যালেন্স দিছি তো, ওই স্যার জি স্যার ভিডিওতে ছিল ওপেনিং ব্যালেন্স তো সহজ, একটা হলো আইটেম আগে আপলোড করবেন, তারপর ওপেনিং ব্যালেন্সটা। তাহলে কেন ডিফারেন্ট কেন বলতে এক চাই আপলোডের কাজ না, একটা হুম। এটা কি দিবার কি বুঝতে একবারই দিছিলাম কুইকবুক একসাথেই থাকে, আর এটার হলো ওপেনিং ব্যালেন্সটা 2বারে দিতে হয়, মানে একটা হলো মেইন আইটেম, একটা হলো ওপেনিং ব্যালেন্স। বলেন। সাব অ্যাকাউন্ট সাব অ্যাকাউন্ট, চার হবে অ্যাকাউন্ট সাব অ্যাকাউন্ট এটা কালকে, সাব অ্যাকাউন্ট হুট করে মাঝখানে করতে আসে। হ্যাঁ, কালকে কালকের 11 রাত 11টায় বসবেন, রাত 11টায় যে বসতে পারবে বোঝা যাবে তার আগ্রহ আছে। হ্যাঁ স্যার রাত্রে তো ওকে, স্যার আপনি আবার ব্যস্ত না হয়ে যান না ব্যস্ত স্যার হবো না। তাহলে তাহলে এইটা বুঝে দেন স্যার, ক্রেডিট কার্ডের যেটা ব্যাংক রিকনসিলিয়েশনের ওইটা তো স্যার কি মানে ব্যাংক স্টেটমেন্টে তো স্যার করা যায় এই সিএসভি ফাইলে, কিন্তু ওইটা তো স্যার করতে পারি না ক্রেডিট কার্ডেরটা। কেন করেন না? স্যার ওইটা ক্রেডিট কার্ড বলছি না? ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ডের ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আর ব্যাংকের স্টেটমেন্ট তো সেম, একই জিনিস, একইভাবে সব করবেন, শুধু একটা ডিফারেন্স হবে, সেটা কি? প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে ক্রেডিট কার্ড। স্যার আপনি এক মাসে যে প্রজেক্টটা দিবেন সেটার মধ্যে তো বেশিরভাগ কাজ কইরাই দিবেন, রিকনসিলিয়েশনের ওই কাজগুলো তো আপনি করেই দিবেন, বাকিটুকুই আপনি কইরা আমাকে দেখেন, ওটা প্রজেক্টটা ঠিক আছে? সহজ জিনিস আপনি স্যার আমি বেশিরভাগ করে দিছি তো, ওই বাকিটুকুই আপনি আমাকে করে দেখেন, তাইলেই হবে। তো ওইটা স্যার দেখতেছি 53টা ফোল্ডার দেখলাম, এই 53টা ফোল্ডার স্যার নাম তো আমাকে ইনপুট দিতে হবে, নাম তো পাইছি না, 4টা প্যাকেজ দিতে হবে কেন চারটা বলছি? সাপ্লায়ার যে নামগুলি, সাপ্লাই লিস্টে দিতে হবে, ইয়াতে দিতে হবে না তো। হ্যাঁ সাপ্লায়ার লিস্টের নামগুলি আমাকে অ্যাড করতে হবে, ওই নামগুলি তো ঠিক না। আচ্ছা শোনেন, আপনারা একটা কাজ করবেন, আজকে সবাই বাসায় গিয়ে একটা সার্চ করবেন টেক্সট, DEXT, টেক্সট, ইউটিউবে সার্চ করবেন কিভাবে টেক্সট কানেক্ট করবেন কার সাথে, কুইকবুকের সাথে, ঠিক আছে? টেক্সট, এই টেক্সট
বাসায় গিয়ে ইউটিউবে দেখবেন, ডেক্সটের ওয়েবসাইটে যাবেন, একটা রেজিস্টার করা থাকে, কুইকবুকে যেমন নাম ইমেল দিয়ে রেজিস্টার করা যায় এরকম রেজিস্টার করা যায়। 15 দিনের জন্য দিবে কি ফ্রি, 15 দিনের জন্য ফ্রি ট্রায়াল দিবে, 150টা ট্রানজাকশন করতে দিবে, 150টা ট্রানজাকশন করতে দিবে। আপনার ওখানে ট্রানজাকশন আছে 160টার উপরে, সাপ্লায়ার যেটা ফোল্ডার করা আছে আছে 160টার উপরে। তার মানে আপনি 150টা পর্যন্ত আপলোড করতে পারেন, বাকি কয়টা আপনার ম্যানুয়ালি করতে হবে। টেক্সটে দিলে আপনি আজকে অবশ্যই দেখবেন কালকের ক্লাসে এই টেক্সট নিয়ে কিন্তু DEXT টেক্সট, এইটার সাবস্ক্রিপশন ফি কুইকবুকের থেকে বেশি, অথচ কুইকবুকের সাপোর্টিং। হ্যাঁ, সফটওয়্যার মানে এটা অ্যাডভান্স বলে আর কি, মানে একটা এআই বেস। আপনি ওই ইয়াগুলা কি বলে এটাকে, ওই বিলগুলা যেটা সাপ্লায়ার বিল, এই সাপ্লায়ার বিলটা হচ্ছে ডেস্কটে আপলোড করবেন, কুইকবুকের সাথে কানেক্ট করা থাকবে, জাস্ট সাবমিট দিবেন, ওইটা ঠিক সাপ্লায়ার এগেনস্টে জায়গা মতো দিয়ে বসে দেবে। আপনাকে ম্যানুয়ালি সাপ্লায়ার অ্যাড করতে হবে না, বিল বানাইতে হবে না, সাবমিট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কানেক্ট করতে হবে কুইকবুকের সাথে। কিভাবে করবে? খুব সহজে। জি আছে। এই যে কিভাবে করে আপনি আমাকে কেন প্রশ্ন করতেছেন? আমি তো আগে বলছি যে আপনি আগে ইউটিউব দেখে ঘাটবেন, ঘেটে এটা কানেক্ট করবেন, যদি না পারেন তাহলে এটা নিয়ে কথা হবে কবে, কালকের ক্লাস। জিনিসটা খুব সহজ। আপনার একটা ইমেল অ্যাকাউন্ট খুলেন না, ইমেল অ্যাকাউন্টে গুগল ড্রাইভে যান না, গুগল মিটে অ্যাড করেন, তো এইরকমই একটা জিনিস। আপনি যদি একবার নিজে না দেখেন তাহলে আপনি আপনার প্রশ্ন শেষ নেই, আপনি একবার নিজে দেখলে দেখবেন আপনার প্রশ্নই নেই সবই পারে। তো ওই যে আমরা ক্লায়েন্টের যে কাজ করবো তাদের কি এই ডেস্কটা থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। এখন ডেস্কটি যদি রাখবে তাহলে তো আপনাকে রাখার প্রয়োজন নেই। টেক্সট খুব সহজ জিনিস। টেক্সটের জন্য মাসে চার্জ দিতে হয় মনে হয় $40 উপরে। আর টেক্সট যদি $40 দিয়ে নেয় তাহলে আপনারা কি জন্য নেবে? ও তো একটা ছবি স্ক্যান করলো বা ছবি তুলে ডেস্কটে পোস্ট করলে ওখান থেকে সমস্ত এই ইনফরমেশন ডেস্ক নিয়ে কুইকবুকে বসায় দিবে। তাহলে আপনারা কি বিল করার জন্য লাগবে তা? এইসব বুদ্ধি দিয়েন না, এইসব বুদ্ধি দিলে আপনার চাকরি থাকে। স্যার দেশ থেকে যখন এটাকে কুইকবুকসে যাবে আমি নিয়ে গেলাম, তখন এটা কি আমি এক্সেলে আপলোড করতে পারবো না? পরে এক্সেলে এক্সেলে কি ডিফাইন করতে পারবো না? মানে ওটা হ্যাঁ, আপনি ধরেন কুইকবুকে বসে গেছে, ধরেন আপনার সাপ্লায়ার, আপনার সব এন্ট্রি কুইকবুক বসে গেছে, আপনার কুইকবুক থেকে কি করতে পারি, এক্সপোর্ট করতে পারেন এক্সেলে। আপনি কুইকবুক থেকে এক্সেলে এক্সপোর্ট করে নেবেন, তাহলে আপনার যে ডাটাগুলো আপনি আপলোড হয়েছে সবগুলো অ্যাকুমুলেটেড একসাথে দেখতে পারবেন। এক ঘন্টা হবে স্যার। স্যার আজকে কি কোনো ক্লাস হবে না? ক্লাস তো করতে চাচ্ছি, কিন্তু তো আপনারা হচ্ছে কি, মানে আপনারা না একটু সিস্টেমেটিক থাকেন। কেমন সিস্টেমেটিক থাকেন? ধরেন গাছ একটা লাগাইছেন, হ্যাঁ, গাছটার একটু যত্ন করেন, পানি দেন, সার দেন, গাছটা একটু বড় হোক। মানে বেশিরভাগ লোকের সমস্যা হচ্ছে যে এই গাছের ফলটা আমি খাবো কেমনে, বুঝছেন না? গাছটা বড় হোক, মানে আমি আপনাদেরকে বলতেছি কি আপনার স্কিলের পিছনে দৌড়ান, একসময় টাকা আপনার পিছনে দৌড়াবে। আমরা চিন্তা করতেছি টাকা কামাবো কেমনে। স্যার ইন্টারভিউ কিন্তু স্যার আপনাকে তো পাবো স্যার, আমি তো এটা ভরসা পাচ্ছি না। এই মাসে পড়তে আমার মনে হয় আপনাকে পাবো। এটা না না, আপনি আমাকে পাবেন, আপনি হয়তো আমাকে গ্রুপে পাবেন না, হয়তো আমি রেসপন্স করব না। তা আপনি যদি সময় করে, ব্যাচ তো আমার শেষ হয়ে যাবে না, এই সময় চলে আসবেন, একটা ব্যাচের সাথে বসে থাকবেন, ব্যাচের পর আধা ঘন্টা আমার সাথে গল্প করবেন। ভয় লাগে জিজ্ঞাসা স্যার। করো, থাকলে তেমন লাভ আছে। ওইখানে স্যার ভয়টা। ভাই শোনেন, করে আসা করতে দেখ সময় যখন অনেক গেছে আর একটু বলি। কথা বলতে দিয়েন না বেশি, কথা বলে না, সময় যখন অনেক গেছে 2 মিনিট একটু বলে নিই। সেটা হলো আমার যে ওস্তাদ, আমি যার কাছে শিখছি, নাইস স্যার। হ্যাঁ, তো নাইট ভাই হচ্ছে আমার টিচার আর কি, হ্যাঁ, ওনার কাছ থেকে আমি শিখছি। তো এখন যেটা হচ্ছে যে ক্লাসে যা করানো সেটা তো উনি করাইছে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। এখন আমার দরকার হলো অ্যাডিশনাল কিছু দরকার। তো এখন যে আমি নাইট ভাইকে যদি বলি যে ভাই আমাকে, ওনার মতো ব্যস্ত মানুষের আমাকে 10 মিনিট সময় দেওয়ার মতো সময় নেই। উনি আসলে সারাদিন খুব ব্যস্ত থাকে, উনি মার্কেট প্লেসে কাজ করে, উনি ক্লাস নেয়, উনি অনেক কিছুর সাথে ইনভলভ। হ্যাঁ, এখন যেটা হচ্ছে আমি যদি ওনাকে বলি যে আমি আসতেছি আধা ঘন্টা, আমাকে একটু দেখান, এই সময় ওনার আসছে, এই সময় ওনার নেই, এটা থাকার কথাও না, ঠিক আছে? এখন আমি আসলে কিভাবে জিনিসগুলো করছি, আমি করতাম কি, ওনার বাসা যেখানে, আমি করতাম কি, বলতাম যে আপনি কোরাস টাস্টে যাবেন কখন, আপনার প্রতিষ্ঠানে যাবেন কখন, যে আমি হয়তো 9:30 বেরোবো বললো, আমি 9:30 বাইক নিয়ে আমার বাসার নিচে দাঁড়া থাকতাম, আসেন আপনাকে নিয়ে দিই।
আর এটাই তো আপনার বাসা আমরা বেড়াতে চলে যাবো কি না, বলে ঠিক আছে। দিবা। তাহলে তো এটা হইব না। তো তো এই যে ধরেন ওনার বাসা থেকে বনানী পর্যন্ত প্রসেস পর্যন্ত যে যাওয়ার রাস্তা, এই রাস্তার মধ্যে ওনার সাথে আমার কথা হতো, ঠিক আছে। তো এটা হলো আমার প্রয়োজন। এরপর ধরেন উনি একটা কোর্স করাচ্ছে জাহাঙ্গীরনগরে, হ্যাঁ। তো আমার তো খায়া দেয়া কাম নাই ওনাকে জাহাঙ্গীরনগর নিয়ে যাওয়া, ঠিক আছে। কিন্তু আমার তো কিছু জিনিস জানতে হবে। চলে না, আপনার সাথে আমি জাহাঙ্গীরনগর যাই আসি, গেলাম, দুজন খাওয়া দাওয়া করে উনি ক্লাস নিচ্ছে। আমাকে উনি কাজ দিল কি, ধরেন আমি তো হয়তো যেহেতু ওখানে বসেই আছে, যে এদের অ্যাকাউন্টগুলো খুলেন, কুইক বুকে অ্যাকাউন্ট খুলে দেন। তো এইরকম ধরেন যে কুইক বুকে অ্যাকাউন্ট খোলার বিভিন্ন রকম কায়দা আমি এভাবে ওই স্টুডেন্টগুলোর অ্যাকাউন্ট খুলতে খুলতে শিখছি। ক্লাসে তো তা শেখানো শিখেছি। তারপরে কিছু জানেন, এই যে ক্লাসগুলো রিপিট হচ্ছে না, আমি তো একটা ক্লাস করছি, উনি ওই ক্লাসটা আবার নিচ্ছে, রিপিট হচ্ছে, আমি ক্লাসেই আছি। এরপরে ধরেন উনি কোনো একটা, শুরু থেকে কথা বলছি, উনি কোনো একটা ক্লায়েন্টের কাজ পাইছে ধরেন, যেটা উনি ছুটির দিনে করবে। তো কবে যাবেন, অমুক অমুক দিন যাবো, ঠিক আছে চলেন। ওই ক্লায়েন্টের উনি কাজ করে, পাশে বসে থাকি, দেখি কী কী কাজ করে। এরকম করতে করতে একটা সময় বললো, আচ্ছা এইটা দেখেন তো আপনি পারেন কিনা, এইটুকু আমাকে করে দেন তো। তো ওই যে ওইটুকু যে আমি করে দিলাম, ওইটা কিন্তু আমি শিখে গেলাম, তাই না? তো ধরেন যে ওই মানে কাজ শিখতে গেলে এরকম অনেক কিছু থাকতে হবে, হ্যাঁ। তো আমরা আসলে হয়েছে কি, ভর্তি হয়েছি 4,000 টাকা দিয়ে, আমরা চিন্তা যে 4,000 টাকা দিয়ে আমি সব শিখে পেলাম, 4,000 টাকা আপনি কিছু শিখতে পারবেন, বুঝছেন? তো যাই হোক, মানে এরকম আসলে টাকা দিয়েও শেখা যায় না। যেমন আমি যেগুলো শিখছি এগুলো কিন্তু আমি টাকা দিয়ে শিখি। 20,000 খরচ করে কোর্স করে কয়জন শিখে? 20 জনের মধ্যে কয়জন শিখে? এই আপনাদের মধ্যে 2-4 জনই শিখি। তো যাই হোক, মানে এটা বললাম বিষয়গুলো আসলে এরকম, হ্যাঁ। মানে আপনি একটা জিনিসে কিছু এক্সপার্ট হইতে গেলে ওই জিনিসটার প্রতি আপনার একটু প্যাশন থাকতে হবে, ওই জিনিসের প্রতি একটু ইয়ে থাকতে হবে। যাই হোক, আমরা আসেন, এখন 9:30 বেজে গেছে, আপনাদেরকে 1 ঘন্টা কিছু পড়াই। সেটা হলো, আমরা লাস্ট যে 2টা ক্লাস ভিডিও দিছিলাম, এই 2টা ক্লাস দেখে আপনাদের ডাটাগুলো সব আপলোড করতে হবে। যারা করেন নাই তারা আজকে করবেন, করার পর আজকে এটা করতেই হবে আপনাদেরকে, করার পর কোথায় সমস্যা সেটা কালকে আমার সাথে ইয়ে করতে হবে। কালকের ক্লাস 11টায় শুরু করবো, রাত 3টা বললো, কালকের সব ক্লাস মানে সব কিছু আপনাদের সাথে আমি আলোচনা শেষ করবো, ওকে? তার প্রশ্ন লিমিট রাখবেন, উনি অনেক প্রশ্ন করেন, ওনার প্রশ্নের কারণে অন্য কেউ প্রশ্ন করার সুযোগই পাবে না। না, একটা জিনিস হচ্ছে কি, তাহলে আপনারা আগে একটু যোগাযোগ করবেন যে ভাই আপনার প্রশ্ন কি কি আছে। যদি ধরেন ওনার প্রশ্ন সব কাভার হয়ে যায় ওনারটা দিয়ে, তাহলে ওনার প্রশ্ন করার দরকার নেই, বুঝলেন নাই? যে আপনার 3টা প্রশ্ন, ওনার আছে 6টা প্রশ্ন, দেখা যায় আপনার 3টা ওই 6টার মধ্যে আছে, হয়ে গেল। আচ্ছা, যে একজন প্রশ্ন করুন যে দেখা যায় আপনারটাও ওটা হয়ে যাচ্ছে, তাহলে তো ওই প্রশ্ন দ্বিতীয়বার আর করার দরকার নেই, এটাই। আচ্ছা, এখন আমরা কুইক বুক যখন শিখছি, আমরা বাম পাশে পাইছিলাম একটা নেভিগেশন প্যানেল, এই জায়গায় কালো রঙের, না? সেখান থেকে আমরা কি করছি, সেখান থেকে আমরা ফাংশনাল যত কাজ আছে, অ্যাকাউন্টিং ফাংশনাল যত কাজ আছে, সবগুলো আমরা ওখান থেকে করছি। আর উপরে ডান কোণার থেকে আমরা সেটিংসগুলো ঠিক করছি, ওই তো। এখন এইখানে নেভিগেশন প্যানেলটা কিন্তু উপরে এই জায়গার মধ্যে, ফাংশনাল কাজগুলো আছে সব এখানে। আমরা যেমন অ্যাকাউন্টিং থেকে অনেক কিছু ফাংশনাল কাজ পাইছি, হ্যাঁ। এখন আমরা আমাদের এই কুইক বুকের মতোই জেরোতে কি আছে, জেরোতে আছে 3টাই পার্টি। কুইক বুকে যেমন 3টা পার্টি নিয়ে কাজ করি, জেরোতে 3টা পার্টি। একটা প্রোডাক্ট কিনে আনি, সে একটা পার্টি, আমি একটা পার্টি। আর একটা প্রোডাক্ট বিক্রি করি, যার কাছে করি সে একটা পার্টি। এই 3টা পার্টির কাজই হচ্ছে জেরোতেও কুইক বুকের মতো ম্যানুফ্যাকচারিং রিলেটেড কোনো কিছু করা যায় না, ফিনিশ গুডের ব্যবসা করতে হয়, ট্রেডিং, সোজা কথা, হ্যাঁ। এখন এই ট্রেডিং করতে গেলে, একটা ট্রানজ্যাকশন করতে গেলে যা যা প্রয়োজন হয়, এটা আপনার কুইক বুক থেকে জানেন। সেটা কি জানেন? আপনাকে প্রতিটা ট্রানজ্যাকশনে ব্যবহার করতে হবে ট্যাক্স। বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে কিন্তু হবে না, বাংলাদেশের ট্রানজ্যাকশনে ট্যাক্স লাগে না। আমরা বছর শেষে একটা থোক অ্যামাউন্ট দিয়ে দিই, বাট ওদের ওখানে এরকম না, ওদের প্রতিটা ট্রানজ্যাকশনে ট্যাক্স লাগবে। এখন আপনার যে ক্লায়েন্ট, সে তো আর বাংলাদেশের না, বাংলাদেশে হলে ম্যানুয়াল সিস্টেম আছে, ওটা অসুবিধা নেই। বাট বিদেশি যে ক্লায়েন্ট, যার কাজ করতে যাচ্ছেন, তার ওখানে প্রতিটা ট্যাক্স লাগবে। তার মানে আপনার একটা কম্পোনেন্ট হচ্ছে ট্যাক্স অ্যাড করা আমরা দেখছি। এখন আপনি যেটা বলতেছেন যে আপনার এখনকার সাথে ওই ট্যাক্স অ্যাড করার একটু ডিফারেন্স আছে, তাই তো?
এই ডিফারেন্সটা আমরা কালকে ঠিক করে নেব। ডিফারেন্স হবেই, কারণ প্রতিনিয়ত আপডেট হয়। একটু আগে দেখালাম না একটা আপডেট, আপনি কীভাবে কোম্পানি চেঞ্জ করবেন। আগে কি ছিল, এই সিরিয়ালি এখানে ছিল, তাই না? এখন কিন্তু এই যে চেঞ্জ অর্গানাইজেশন দিয়ে করতে হয়, এখানে ক্লিক করলে যেখানে আসে। এবং অ্যাড নিউ কোম্পানি এখানে, আগে কি ছিল, অ্যাড নিউ কোম্পানি ছিল এই যে এখানে নিচে, তাই না? তো এরকমই বিষয়গুলো অ্যাকাউন্টিং মানে প্রিন্সিপালে কোনো চেঞ্জ হবে না, এরকম ফাংশনালিটি চেঞ্জ হতে পারে। আচ্ছা, তো আমাদের ট্যাক্স লাগবে, ট্যাক্স লাগার পর আমার কি লাগবে, বিক্রি করবো কার কাছে, কাস্টমার লাগবে। কাস্টমার অ্যাড করা আমরা লাস্ট ভিডিওতে দেখছি, এই যে আপু অ্যাডও করে ফেলছে। এরপর কি লাগবে, কি বিক্রি করবেন, প্রোডাক্ট লাগবে। প্রোডাক্ট বা সার্ভিস আমরা আপলোড করছি, এবং প্রোডাক্ট বা সার্ভিসের ওপেনিং ব্যালেন্স যেটা আমার হাতে কয়টা আছে, এই হাতে কয়টা আছে এটা মানে দুইবারে আপলোড দিতে হয়। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস একবার দিতে হয়, ওপেনিং ব্যালেন্সটা একবার দিতে হয়, এবং দুইটারই এক্সেল ফরম্যাট আছে। জেরোতে একটা সুবিধা হচ্ছে সব কিছুর ফরম্যাট আছে, ছোট হোক বড় হোক ফরম্যাট একটা আছে। ওকে, তো এখন যেটা হচ্ছে কি, আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পেয়েছি, কাস্টমার বা সাপ্লায়ার যেটাই হোক সেটা পেয়েছি, আমরা ট্যাক্স পেয়েছি। আর কি লাগে আমাদের একটা ট্রানজাকশন করতে, চার্ট অফ অ্যাকাউন্ট লাগে। চার্ট অফ অ্যাকাউন্ট আমরা কীভাবে অ্যাড করবো সেটা আমরা দেখছি, ভিডিওতে ছিল। চার্ট অফ অ্যাকাউন্ট যদি ইম্পোর্ট করতে চান তাহলে এখানে একটু টেকনিক্যাল বিষয় আছে। সেটা হলো যদি আপনি ইম্পোর্ট করে ফেলেন 5টা, তাহলে আগে সবগুলো ডিলিট হয়ে শুধু 5টাই থাকবে। তার মানে যদি যারা ভিডিও দেখছেন তারা কিন্তু বোঝার কথা যারা যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে আগে বর্তমানে যা আছে সেগুলো আপনাকে আগে এক্সপোর্ট করে নিতে হবে, নিয়ে এক্সেলে নিয়ে যে সিরিয়ালে যা আছে, আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের নাম্বার আছে না এখানে, ওই নাম্বারে ইনসার্ট করে ভিতরে আরও ধরেন 10-15-20টা যা দেওয়া দিলাম, দিয়ে টোটাল কম্বাইন্ড ফাইলটা আমরা ইম্পোর্ট করে দিলে তাহলে আমাদের সবগুলাই থেকে যাবে। এটুকু ক্লিয়ার তো? চার্ট অফ অ্যাকাউন্ট, ট্যাক্স, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আর একটা হচ্ছে কন্ট্যাক্টস, মানে হচ্ছে সাপ্লায়ার বা কাস্টমার, এখানে দুটো একসাথে কন্ট্যাক্ট বলে। আপনি যাকে যেখানে ব্যবহার করবেন সে সেটা হয়ে যাবে, মানে যার কাছে আপনি সেল করবেন সে কাস্টমার হয়ে যাবে, যার কাছে আপনি প্রোডাক্ট কিনবেন সে আপনার সাপ্লায়ার হয়ে যাবে। ওকে, এখন কম্পোনেন্ট সব আমরা মোটামুটি পাইছি। এখন আমরা যাবো ট্রানজ্যাকশন। আমাদের ফার্স্ট ট্রানজ্যাকশন কি, ধরেন সেলস রিলেটেড, বিক্রি করব। বিক্রি করার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই আমরা পাবো এটা হচ্ছে বিজনেসে, কি বিজনেস, ঠিক আছে? বিজনেস থেকে ক্লিক করলে এখানে দেখেন ইনভয়েস, পেমেন্ট লিঙ্কস, অনলাইন পেমেন্ট, কোড আর সেলস ওভারভিউ। এই যে এই পোর্শনটাকে আমরা বলতেছি কুইকবুকে যেটা ছিল কি সেলসের মধ্যে কি ছিল, আমরা এস্টিমেট করছি, ইনভয়েস করছি, পেমেন্ট নিচ্ছি, তাই না? সব করছি না? ঠিক এই পোর্শনটার থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। এখন বলতে পারেন যে ওখানে তো ছিল রিফান্ড রিসিপ্ট ছিল, ক্রেডিট নোট ছিল, এই ছিল সেই ছিল, এখানেও আছে, এটা ভিতরে আছে। আচ্ছা, আর একটা হলো দেখেন, এইটা হলো পারচেজ সেন্টার, হ্যাঁ, বিলস টু পে। এই বিলস টু পে মানে বিল, আমরা কুইকবুকে যেটা বিল করছি না, বিল বাকিতে ক্রয় করছি, সেটাই হচ্ছে এটা। পারচেজ অর্ডার ওখানে ছিল, কুইকবুকে ছিল, এখানে পারচেজ অর্ডার নামেই আছে, হ্যাঁ। আর পারচেজ ওভারভিউতে এখানে ডিটেলটা পাবো। এই তিনটার মধ্যেই সব আছে, এটা আমরা ভিতরে ঢুকলে বুঝতে পারবো। আর এখানে দেখেন কোট, এই কোট মানে কিন্তু এস্টিমেট আর কম সেম জিনিস। ওকে, এখন ধরেন আমরা যদি কোনো কিছু বিক্রি করতে চাই, আচ্ছা আমি একটু দেখে নিই আমার কন্ট্যাক্টগুলো সব আছে কিনা। কন্ট্যাক্ট আছে, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। এই যে দেখেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কোথায়, বিজনেসের একদম নিচে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে। আর ট্যাক্স, যদি ট্যাক্স আছে কিনা ট্যাক্সটা একটু দেখে নিন। এই অ্যাকাউন্টিং থেকে অ্যাডভান্সে গিয়ে ট্যাক্স রেট, এখান থেকে আমরা ট্যাক্স অ্যাড করব, বাট এই নিচে দেখবো ট্যাক্স আছে কিনা। আমার নর্মালি দেখানোর জন্য সেলস ট্যাক্স থাকলেই চলে, তাই না? এখন যেহেতু আমরা বিক্রি করব, সেলস ট্যাক্স কি আছে এখানে দেখা যায়, এই যে 20% ভ্যাট অন ইনকাম, এটা কিন্তু সেলস ট্যাক্স। আর এই 20% ভ্যাট অন এক্সপেন্স, এটা হচ্ছে পারচেস ট্যাক্স, তাই না? আচ্ছা দেখেন এই ট্যাক্সের এখানে যেগুলো লক করা আছে, লক, এগুলো আপনি কখনো ডিলিট করতে পারবেন না। এর কারণ কি, এটা হচ্ছে আমি এই কোম্পানিতে যখন অ্যাড করছি তখন আমি আমার কান্ট্রি সিলেক্ট করছি হচ্ছে ইউকে।
তো ইউকের সিস্টেমে ওদের হলো ডিফল্ট ট্যাক্স হচ্ছে 20%। ইউকেতে দেখবেন 95% ট্যাক্স হচ্ছে 20%, বাকি 5% বিভিন্ন ট্যাক্স থাকতে পারে। ওকে, তো এগুলো যেহেতু লাগবেই, এগুলো ফিক্স, যেমন নো ভ্যাট আপনার লাগবে, ভ্যাট অন যেটা ইম্পোর্টস, এই কটা জিনিস ও ফিক্স করে দিচ্ছে। আর এই যে 5% ট্যাক্স দেখতেছেন না, 5% ট্যাক্স হচ্ছে সাবসিডিয়ারি ট্যাক্স, কিছু কিছু জায়গায় আছে, যেমন কেয়ার হোমগুলোতে আছে, বৃদ্ধাশ্রম যেগুলো, এগুলোতে পারচেজের উপরে ওরা 5% ট্যাক্স, 20% না, কারণ ওরা তো এমনিতেই অনেক কষ্ট করে চলে। ইম্পোর্টটা হুম, ভ্যাট অন ইম্পোর্ট, এটা যখন আপনি ইম্পোর্ট ডিউটি দেন না, আমদানি আমদানি, সেই ফাংশন এখানে আছে। সেই ফাংশন এখানে ওইভাবে করা নাই, বাট আপনি যদি কোনো কিছু ইম্পোর্ট করেন তাহলে তো আপনার আপনার একটা প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করছেন মনে করেন, হ্যাঁ, অথবা ইম্পোর্টের মাধ্যমে আসছে, সেই প্রোডাক্টটা যখন আপনি আপনার সিস্টেমে ইনপুট দিবেন, সিস্টেম ইনপুট দেওয়া সিস্টেম একই, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যেভাবে অ্যাড করে সেভাবে অ্যাড করবেন। সেখানে যদি আপনার ভ্যাট অন ইম্পোর্ট থেকে ইম্পোর্টের উপরে কোনো ট্যাক্স থাকে, তো সেই ট্যাক্সটা আপনার দেখাইতে হবে না। আচ্ছা, এটা আমি আপনাকে দেখাই দিব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা যে জায়গায় ছিলাম ওইটাকে শেষ করি, একটা একটা করে আসি। তাহলে আমরা এখানে ট্যাক্স পাইছি, তাই তো? এখন আমরা কি করব, আমরা যাব বিজনেসে, বিজনেস থেকে যাব আমরা কোর্টে। ফার্স্ট কোর্ট মানে কি? এস্টিমেট। আমি একটা ধাপ পুরোটাকে দেখাই আপনাদের। এই কোর্ট করব, কোর্ট মানে হচ্ছে কি, কনফার্ম অর্ডার না, আমাকে বলছে যে ভাই আমি এটা নিতে পারি, সেটা আমি এখানে কোর্টেশনে রেখে দিচ্ছি। এইখানে দেখেন, এইখানে কুইক বুকের থেকে অনেক মজার জিনিস এটা, এখানে চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি। হ্যাঁ, যেমন এই কোর্টে ক্লিক করার পর এই পেজটা আসলো, তাই না? এখন এই পেজে দেখেন নিউ কোড বলে একটা অপশন আছে, এই যে কোনায়, এই নিউ কোডে ক্লিক করলে আপনার একটা নতুন কোড ওপেন হবে, যেটা যেটা থেকে আমরা কোড করবো আর কি। দেখেন এখানে নিউ কোড ওপেন হয়েছে, এই যে QU0001, এটা হচ্ছে কোডের নাম্বার, অটোমেটিক্যালি চলে আসছে। এখন এখানে আছে কি কি দেখেন, প্রথমে বলছে কন্ট্যাক্টস। কন্ট্যাক্টস বলতে আমার সাপ্লায়ার বা কাস্টমার যেখানে আছে, এইখানে কন্ট্যাক্টটা ব্যবহার করলেই কিন্তু এটা নির্ধারণ হয়ে যাবে না যে এ আপনার সাপ্লায়ার না কাস্টমার। কারণ কোড কি, কোডের কোনো ইম্প্যাক্ট আছে? কোড আমার একটা ড্রাফট রাখবো, এটাকে যদি আমি ইনভয়েস করি তখন আপনার এটা কাস্টমার হিসেবে কনফার্ম হয়ে যাবে এবং আপনার সব জায়গায় রিপোর্ট টিপোর্ট সহ সব জায়গায় ইম্প্যাক্ট করে দেবে। এইটুকু মাথায় আছে তো সবার? ওকে, তাহলে ধরেন আমরা একটা কন্ট্যাক্ট দেই এখানে, নাম কি, জর্জ। ওকে, ধরেন একে দিলাম জর্জ। ইস্যু ডেট, ইস্যু ডেটটা আজকের ডেট আছে, তো আমরা একটু পিছিয়ে দিই, তা না হলে তো ভবিষ্যতের কাজ করা যাবে না, পিছিয়ে দিলে তো এর মধ্যে কাজ করা যাবে, তাই না? ধরেন আমার এটা 1 তারিখে আমি এটা ইস্যু করছি, এই কোডটা, এই এস্টিমেটটা। হ্যাঁ, এখন অবশ্যই এটা একটা এক্সপায়ারি ডেট থাকতে হবে, এক্সপায়ারি ডেট না থাকলে আপনি যতই সেভ দেন এটা নিবে না কিন্তু। মানে আপনি যদি এক্সপায়ারি ডেট না দেন তাহলে আপনার সিস্টেম এটা কেমন পর্যন্ত থেকে যাবে, তাই না? তো ওইটা তো হবে না। অবশ্যই একটা লোক যদি বলে যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগতে পারে, কতদিনের মধ্যে অর্ডার কনফার্ম করে সেটা কিন্তু মাস্ট থাকতে হবে। ছিল ছিল কুইক বুকে এক্সপায়ারি ডেট আছে। হ্যাঁ, দেখেন এখানে দেখেন বলছে টুডে, আজকের ডেটের কথা বলছে, শেষ হয়ে যাবে কিনা, ইন 7 days, ইন 14 days, ইন 30 days, অথবা আপনি এখান থেকে ম্যানুয়াল একটা ডেটও সিলেক্ট করতে পারবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে ডেট অপশন চলে আসবে। তার মানে ওর কাছে শর্টকাটও আছে, ম্যানুয়াল ডেটও আছে। তো ধরেন আমি নভেম্বরের 1 তারিখে দিয়েছি, আমি ধরে নিচ্ছি নভেম্বরের 7 তারিখের মধ্যে সে কনফার্ম করবে, হয় 7 তারিখের মধ্যে সে এটা কনফার্ম করবে, আদারওয়াইজ এটা আমার সিস্টেম থেকে বন্ধ হয়ে যাবে, সিস্টেমের কোনো ইম্প্যাক্ট নেই। আচ্ছা, রেফারেন্স, এই রেফারেন্সটা আমরা কি দিব, সে আমাদের কাছে নিতে যাচ্ছে, মানে সে আমাদের কাছে কি দিছে, আসলে পারচেজ অর্ডার দিছে না, কনফার্ম পারচেজ না, কিন্তু আমি নিতে পারি, সেটাই তো পারচেজ অর্ডার। কুইক বুকে কিন্তু পারচেজ অর্ডার নামই ছিল। ওকে, এখন যদি এটা হয় তাহলে আমি পারচেজ অর্ডার যে রেফারেন্স আছে সেটা দিব। ধরেন পিও, পারচেজ অর্ডার বলে না, পিওতে তো পারচেজ অর্ডার বলে। ধরেন এই পারচেজ অর্ডার নাম্বারটা, এই নাম্বারটা কোথায় ছিল, উনি যে আমাকে পারচেজ অর্ডারটা পাঠাইছে সেখানে ছিল এই নাম্বার। ওকে, তাহলে সেই নাম্বারটা আমি এখানে বসালাম ভবিষ্যতের আমার সুবিধার জন্য। কারেন্সি ব্রিটিশ পাউন্ড না, কারণ আমার এটা আমি ইউকের কোম্পানি হিসেবে ট্রিট করতেছি। এই কাজটা কি সেলস পার্সপেক্টিভে করছি?
হ্যাঁ, এটা কোড তো সেলস, এস্টিমেট কিসে ছিল? সেলসে। ওইখানে নাম ছিল এস্টিমেট, এখানে কোড। ওকে, আচ্ছা। এরপর দেখেন প্রজেক্ট হলে প্রজেক্ট অ্যাড করা যাবে। প্রজেক্টটা যেটা বলছিলাম যে ধরেন একটা কোম্পানির কয়েকটা প্রজেক্ট থাকতে পারে, কয়েকটা ব্রাঞ্চ থাকতে পারে, ওই হিসেবে প্রজেক্ট ট্রিট করা যায়। ট্যাক্স বলছে কি এক্সক্লুসিভ, আমরা ট্যাক্স এক্সক্লুসিভই হিসাব করি, ইনক্লুসিভ হিসাব আপাতত করার দরকার নেই। ইনক্লুসিভ মানে কি, কোনটা 100 টাকার 10% ট্যাক্স 100 টাকার মধ্যেই আছে। আফটার চার্জ কুইকবুকে দেখতাম যে ইনক্লুসিভ কাজ লেখা। হ্যাঁ টোটাল, আফটার চার্জ বিফোর চার্জ ওইটাই তো। হ্যাঁ টোটাল 100 টাকা, 10% চার্জ ওটার মধ্যেই আছে 100 ট্যাক্স এর মধ্যে। এত দাম জিনিসটা। আর এক্সক্লুসিভ মানে হচ্ছে প্রোডাক্টের দাম 100, ট্যাক্স আরো 10%। আপনি দেখেন না এত টাকা প্লাস ভ্যাট লেখা থাকে, তার মানে প্রোডাক্টের দামের সাথে ভ্যাটটা যোগ হবে। আমরা এক্সক্লুসিভ মানে হলো ওইটি। এক্সক্লুসিভ আলাদা। ইনক্লুসিভ হচ্ছে না, ট্যাক্স অন্তর্ভুক্ত। ধরেন একটা প্রোডাক্টের দাম হলো 100 টাকা, বলছে ট্যাক্স ইনক্লুসিভ, আলাদা করে ট্যাক্স নিবে না, মানে ওই 100 টাকার মধ্যেই আপনার ট্যাক্সটা আছে। আর এটা বলতেছে 100 টাকা প্লাস ভ্যাট, মানে হচ্ছে ওই 100 টাকা প্লাস 100 টাকার উপরে ট্যাক্স। ওটাই ব্যাখ্যা পাওয়া যায়। হুম, শাব্দিক অর্থের মধ্যে ব্যাখ্যাটা আছে। হ্যাঁ। আচ্ছা এখন আসেন আমি আইটেম কি কি দিব, আইটেমগুলো সিলেক্ট করি যে আমি কি কি আইটেম বিক্রি করতে, মানে উনি আমার কাছে চাইছে, আমি সেগুলো কোড হিসেবে ড্রাফট করে রাখতেছি। ওকে, আমরা ধরে নিচ্ছি কিবোর্ড, তারপর ধরেন এইচপি প্রবুক, আর একটা ধরেন এই যেটা। তো উনি আমাদেরকে ধরে নিচ্ছে এই তিনটা আমাদেরকে পার্সেল অর্ডার লিখে দিচ্ছে। এখন কোয়ান্টিটি এইটা ধরেন নিয়ে চাইছে 10টা, এইটা বলছে 4টা, আর এটা বলছে ধরেন 7টা, যে ভাই এই প্রোডাক্টটা আপনি দিতে পারবেন কিনা। ওকে, এখানে দেখেন আমরা যখন প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করছি তখন আমাদের রেট দেওয়া ছিল, যার কারণে এখানে রেটটা চলে আসছে, সেলস রেট। তারপর এখানে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টে বলছে 200 সেলস, আমরা যদি বিক্রি করি তাহলে এটা ইনকামে আমাদের হিট করার কথা। ইনকাম কোথা থেকে আসতেছে, এটা সেলস থেকে আসতেছে। তাহলে আমাদের অ্যাকাউন্ট মানে কি, চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টের সেলসের কোড নাম্বার হচ্ছে 200, তাই তো, এই জন্য এখানে 200 অটোমেটিক্যালি চলে আসছে। ট্যাক্স রেট দেখেন এখানে বলছে কি 20% ভ্যাট অন ইনকাম, মানে এটা অটোমেটিক ডিফল্ট চলে আসছে। বাট এটা যদি আমাদের কোনো ডিফারেন্স থাকে এটা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ধরেন এটার উপর আছে 5% ভ্যাট অন ইনকাম, থাকতেই পারে এরকম, তাহলে আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারবো। এখন একটা জিনিস আছে দেখেন, এখানে বলছে ডিসকাউন্ট, যদি ডিসকাউন্ট দিই, কুইকবুকে কি ছিল দেখেন, কুইকবুকে ওভারঅল একটা ডিসকাউন্ট দেওয়া যেত এখানে, তাই না? এখানে ওভারঅল এর বিষয়টা নাই। কুইকবুকে যদি আমরা এরকম প্রতিটা লাইনে দিতে চাই তাহলে আমাদের কোয়ান্টিটিতে গিয়ে অ্যাডজাস্ট করতে হয়েছে। হ্যাঁ, আর এইখানে কি করতে হয়, এখানে দেখেন প্রতিটা লাইনেই দেওয়া আছে, এখানে আবার টোটাল নাই। ওকে, এখন ধরেন এখানে যদি আপনি শুধু 5 লেখেন, 5, তাহলে এই যে প্রোডাক্টের দাম যা আছে তাই থাকবে। এখানে ডিসকাউন্টে দেখেন কত আছে, 2495 না? কিন্তু আমি যদি ডিসকাউন্টটা তুলে দিই তাহলে কত হয়, 2500। তার মানে 5 লিখলে ভ্যালু 5 করে, 5 টাকা করে। আর যদি আমি এখানে 5-এর পর একটা পার্সেন্টেজ দিই, দেখছেন টোটালের উপর 5% কমে গেছে। এখন যদি আপনি পার্সেন্টেজে কমান তাহলে পার্সেন্টেজটা পাশে এরকম দিতে হবে। এখন ধরেন তাহলে ইকুয়াল তো নিয়ে নেবেন নাকি 0.05 দিলে? হ্যাঁ হ্যাঁ, এই যে না 0.05 দিলে কিন্তু 0.05 টাকা কমবে, আচ্ছা আচ্ছা। পার্সেন্টেজ দিতে হবে। যেমন ধরেন এইটার দাম আসছে কত, 84, তো উনি আমার যিনি কাস্টমার উনি আমাকে বলছে ভাই এটার দাম তো 84 টাকা আসবে আপনার রেট হিসেবে, এটা আপনি 80 টাকা ধরেন, বাকিগুলোতে আমি কিছু বললাম না। তাহলে আমি এখান থেকে শুধু 4 টাকা কমাই দিলেই আমার এখানে 80 টাকা আসছে, ঠিক আছে। আবার ধরেন উনি বললো কি যে ভাই আপনি আমার এটা 1200 টাকা 2500 টাকা অনেক বেশি আছে, এটার উপর আমার একটু ডিসকাউন্ট দিয়ে দেন। তো ঠিক আছে, আপনার জন্য আমি 3% ডিসকাউন্ট দিতে পারবো, 3%। ওকে, তাহলে 3% দিলে এখানে 3% অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে ডিসকাউন্ট আমরা সবই দিতে পারবো। যদি পার্সেন্টেজে দিই তাহলে পার্সেন্টেজটা পাশে উল্লেখ করবো, আর যদি ভ্যালুতে দিই তাহলে ভ্যালুটা জাস্ট পার্সেন্টেজ ছাড়া ভ্যালুটা লিখে দিলেই টোটালের উপর থেকে সেটা কেটে যাবে। আমি যখন একটা এস্টিমেট দিচ্ছি সেটা দেখলো, দেখার পর আবার ডিসকাউন্ট চাইলে আবার হিট করে ডিসকাউন্টটা অ্যাড করে তখন যখন ইনভয়েস করবেন
এই এস্টিমেট বা কোডটাকে যখন ইনভেস্ট করবো তখন আবার এড করা যাবে সুদে। এটাকে আমরা বুঝতে পারলাম ডিসকাউন্ট। ওকে, তাহলে এখানে দেখেন এখন ভ্যাট টোটাল এই আচ্ছা ইনক্লুডেড ডিসকাউন্ট কত দিচ্ছে 75 টাকা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার 3709 টাকা, তার মধ্যে আমার ডিসকাউন্ট হচ্ছে 75 টাকা। আর আমার এখানে দুই ধরনের ট্যাক্স আছে, একটাই যে সিলেক্ট করছি 5% আর দুইটা হলো 20%। তো 20% ট্যাক্স আছে এত আর 5% ট্যাক্স আছে এত, সব মিলে প্লাস মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টস কি রিসিভেবল হচ্ছে, রিসিভেবল না বিক্রি করতেছি না, রিসিভেবল দাঁড়াবে এত 4087 টাকা 5 পয়সা। বুঝলেন কি এটা? এইটা হচ্ছে আমার কোড। আচ্ছা এখন আসেন এই কোডটা আমি সেভ যদি করি, সেভ এখানে ড্রপ ডাউনে আরো অনেক আছে, সেভ অ্যান্ড ক্লোজ, সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার। সেভ অ্যান্ড ক্লোজ মানে একবারে বন্ধ হয়ে গেল, আর সেভ অ্যান্ড অ্যাড অ্যানাদার মানে এটা সেভ হলো আবার নতুন একটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা এটাকে সেভ করি। সেভ করার পর এইটা আমরা যদি কোর্টে যাই, কোর্ট এই যেখানে দেখেন কোর্ট লেখা আছে, আমরা কোর্ট সেন্টারে কাজ করতেছি না, এস্টিমেটে কাজ করতেছি। কোর্টে গেলে আমরা কিন্তু এইটাকে কি করছি দেখেন, এইটাকে আমরা ইনপুট দিছি ডাটা, কোনটা কতটুকু লাগবে কি লাগবে না সেভ করছি। সেভ করার কারণে এটা আছে দেখেন এখানে ড্রাফটে, ড্রাফট 1। ওকে, আবার সেন্ডে যদি যান, সেন্ডে কিছু নাই, জিরো। ডিক্লাইনে কিছু নাই, অ্যাকসেপ্টে কিছু নাই, ইনভয়েসে কিছু নাই। অলে গেলেও পাবেন একটা, আর ড্রাফটে এখানে পাশে 1 লেখাই আছে, দেখা যাচ্ছে 1। তার মানে আমরা যে কোডটা করছি এখনো এটা আমরা মাত্র খসড়া করে লিখে দিছি, এখনো এটা আমরা কোড হিসেবেই কনফার্ম করে নেই। ওকে, এখন দেখেন এইটাকে যদি আমি ওপেন করি, জাস্ট এটার উপরে ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এটাকে যদি আমি ওপেন করি, এইখানে দেখেন একটা অপশন আছে সেন্ড, আর ড্রপ ডাউনে গেলে সেন্ড মার্ক অ্যাজ সেন্ড। ধরেন এইটাকে যদি আমি সেন্ড করি, আমার কাকে সেন্ড করব, যে আমার কাস্টমার তাকে আমি পাঠাবো। পাঠালে পরে জিনিসটা কেমন হবে, পাঠানো ছাড়াও কিন্তু মার্ক অ্যাজ সেন্ড করা যাবে। মানে আমি সিস্টেমকে বুঝাবো কি করে যে আমি পাঠাইছি। ধরেন আপনার সাথে আমার অনেক দিনের খাতির, আপনাকে এটা পাঠাইতে হবে না, দরকার নেই, কিন্তু সিস্টেমকে তো বুঝাতে হবে যে এটা সেন্ড হয়েছে, যার কারণে আপনি মার্ক অ্যাজ সেন্ডও করতে পারেন, মানে ও বুঝে নেবে যে হ্যাঁ এটা সেন্ড হয়ে গেছে। ওকে, বাট আমরা সেন্ডটা একটু দেখি। ধরেন এখানে ক্লিক করলেও আসবে বা এখানে ক্লিক করলেও আসবে, যে কোনো এক জায়গায় ক্লিক করে, অথবা আরেকটা জায়গা আছে ওইটা যে ট্রানজ্যাকশনটা ওপেন করেই করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি যে ড্রাফটে আসেন, ড্রাফটে এসে এই যে এখানে যে টিক দেন, টিক দিলে দেখেন এখানে প্রিন্ট, ডিলিট এবং সেন্ড অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এখান থেকে ক্লিক করলেও একই ঘটনা। দিয়ে কি আমরা এটাকে ডাউনলোড করে পিডিএফ এ? হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করে রাখতে পারেন। মেলে সেন্ড করে দেবো কাস্টমার। হ্যাঁ, এখন সেন্ড অপশন 3 জায়গায়, ওখানে 2 জায়গায় আছে, আর এখান থেকে টিক দিয়ে আপনি সেন্ডে যেতে পারেন। আচ্ছা এইখানে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই। এখানে কি করলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম, যাতে সেন্ড করলে কি হয় সেটা আমি দেখাইতে পারি। ওকে, তাহলে এইখানে মেসেজটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, কি বলতে চাচ্ছেন যে ভাই এতদিনের মধ্যে কনফার্ম করো, আর এই রেট আর তোমার এটা দেখো, এটা আমরা সেন্ড করে দিই। ওকে, এখন দেখেন স্ট্যাটাস দেখেন, ড্রাফট থেকে কোথায় গেছে, সেন্ডে। কুইকবুকে কিন্তু এত চেক অ্যান্ড ব্যালেন্স নেই, এখানে কিন্তু অনেক চেক অ্যান্ড ব্যালেন্স। যেমন অলে ছিল, মানে ড্রাফটে ছিল, ড্রাফট থেকে এখন আমি সেন্ড করছি, তার মানে আপনি এটা কিসে পাঠাইছেন, কাস্টমারকে অলরেডি পাঠিয়ে দিচ্ছেন, এটা এখান থেকে দেখা যাচ্ছে। এখন আসেন কাস্টমার যদি এটা দেখে তাহলে কি দেখবে, এই দেখেন এখানে একটা কোড আসছে, আমি যে সেন্ড করছি না, এই কোডটা এখানে আসছে। এটা যদি আমি ওপেন করি, ওপেন করার পর এই যে আপনি যে পিডিএফটা ডাউনলোড করতে চাচ্ছিলেন না, পিডিএফটাও এখানে থাকবে। হ্যাঁ, এটা যদি আমি ওপেন করি তাহলে এটা চেহারাটা কেমন হবে দেখেন, এটা হচ্ছে একটা কোড। হ্যাঁ, কোড মানে এস্টিমেট গেস আর কি। এটা এটা আপনার পিডিএফেও থাকবে, এবং এইটা আপনি দেখার পর অ্যাজ এ কাস্টমার আপনি যাবেন এই লিঙ্কে,
ইমেলে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি দেখলেন সব ঠিক আছে, ও এখানে তো একটা ঘটনা ঘটেছে। ঘটনা ঘটছে কি, আমি 1 নভেম্বর দিছি হচ্ছে এটার ডেট, আর 7 নভেম্বর দিছি এটার এক্সপায়ারি ডেট, এক্সপায়ার হয়ে গেছে। রানিং ডেট করতে হবে দাঁড়ান, ঠিক ঠিক করতেছি, ঠিক করতেছি। এই দেখেন এক্সপায়ারি ডেট, হ্যাঁ, এটা আমি ওপেন করি, করে 3 ডট, এখানে হচ্ছে আপডেট না, এডিট করার অপশন, ও সেন্ড করার পর মনে হয় এটা এডিট করা যাবে না, এটা এডিট করা যায় আগে। এক মোড়ে দেওয়া যাচ্ছে। হুম, ডান পাশে মনে হয় এক মোড়, কোনটা? নিচে নিচে। অ্যাড নোট, না নোট, আচ্ছা দাঁড়ান এটা আমি দেখাচ্ছি। আরেকটা কোড করতে তো বেশি সময় লাগবে না, করে দেখি। কোড মানে আজকের ডেটে কি হয়েছে, 7 তারিখ ওভার হয়ে গেছে না, তাহলে ওইটার কি আর কোনো ভ্যালিডিটি আছে? ও 7 দিন কি স্যার আজকে থেকে ধরতে হবে? এক তারিখ থেকে না। আচ্ছা এইটা ধরেন আমি দিলাম ইন 30 ডেজ, 30 দিন মনে থাকবে, তার মানে আমার নভেম্বর পুরোটাই টাইম আছে। ওকে, তারিখ দেওয়া আছে। এইটা হলো 1 তারিখ দেই। আচ্ছা এগুলো তো আমরা জানি। আবার সারাটা যদি টাইম দিত তাহলে এটা ধরি আমি 10টা, আর এটা ধরি আমি 5টা। ওকে, ডিসকাউন্টের ব্যাপার তো সবাই জানেন, হ্যাঁ। এটা এটা 1 মাস টাইম দিছি, ও না 15 ডিসেম্বর, এটা ইন 30 ডেজ, হ্যাঁ, 1 ডিসেম্বর। আচ্ছা এটা আমি একবার সেন্ড করে দিই, হ্যাঁ, সেন্ড, সেন্ড, সেন্ডে গেলে এই যে এখানে এই যে আসছে একটা, হ্যাঁ। এটা যদি ওপেন করি, ওপেন করলে তো একটু আগে দেখালাম পিডিএফটা তো নিচে দেখতে পারবো, আর এই লিঙ্কে যদি যাই, এখানে দেখেন অ্যাকসেপ্ট বা ডিক্লাইন অপশন আছে, ওটাতে ছিল না কেন, ওটাতে ডেট ওভার হয়ে গেছে, এটাতে ডেট আছে। এখন অ্যাজ এ কাস্টমার আমি এটাকে ডাউনলোড কোড করতে পারবো, এই কোডটা ডাউনলোড করে নিতে পারবো। কন্ট্যাক্ট মার্চেন্ট এখানে দিলে, কন্ট্যাক্ট মার্চেন্টে দিলে যদি ক্লিক করি তাহলে এখানে যায় ওই ইমেল অ্যাড্রেসটা যেটা সেভ করা আছে, আমি তো এটা চেঞ্জ করে দিচ্ছি, ওনার সাথে আমি মেসেজ ইমেল দিতে পারবো, এখান থেকে আমি অ্যাকসেপ্টও করতে পারবো, ডিক্লাইনও করতে পারবো। যদি আমি এখান থেকে ডিক্লাইন করি তাহলে কি হবে, ডিক্লাইন করলে কোর্টে যাই, এইটার যে স্ট্যাটাস, হ্যাঁ এটার স্ট্যাটাস এখন কি আছে, সেন্ডে আছে না, এটা ডিক্লাইন করলে এখানে ডিক্লাইনে 1 শো করবে, আর যদি অ্যাকসেপ্ট করি তাহলে অ্যাকসেপ্টে 1 শো করবে। মানে এই কোডটা যে কোটেশনটা আমি দিচ্ছি, এটা অ্যাকসেপ্ট হয়েছে না ডিক্লাইন হয়েছে, এটা এখান থেকে দেখা যাবে। এবং এই কাজটা করার জন্য এই ভদ্রলোকের 0 অ্যাকাউন্ট থাকতে হবে না, হ্যাঁ অ্যাকসেপ্ট বা ডিক্লাইন উনি 0 অ্যাকাউন্ট ছাড়াই করতে পারবে। ওই লিংকে হ্যাঁ এই যে লিঙ্কটা ওপেন করলাম, যেটা আমি ইমেল থেকে ওপেন করার পর এটা হলো না, কাস্টমার হ্যাঁ কাস্টমার, তার 0 অ্যাকাউন্ট না থাকলেও এটা অ্যাকসেপ্ট বা ডিক্লাইন হবে, ইমেল থাকলেই হবে। হ্যাঁ। তাহলে অ্যাকসেপ্ট না করে যদি কন্ট্যাক্ট মার্চেন্টে গিয়ে যদি ওই ইমেলের মাধ্যমে সে জানায় দেয় যেটা আমি নিব, সেন্ড অপশন সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাকে মার্ক অ্যাজ সেক্ষেত্রে বা অ্যাকসেপ্ট করা নিতে হবে অপশন নেই, না, না ইনভয়েস বানায় দিতে হবে এরকম কিছু। এই ক্ষেত্রে আপনি ধরেন এই যে এটা ওপেন করবেন, ওপেন করে এই যে এখানে আসবেন, এখানে দেখেন মার্ক অ্যাজ ডিক্লাইন্ড অথবা অ্যাকসেপ্ট, সেন্ড অ্যাকসেপ্ট কোথায়, ও মার্ক অ্যাজ অ্যাকসেপ্ট, ঠিক আছে। মানে উনি ধরেন আপনাকে ইমেলে জানাই দিচ্ছে
জানাই দেওয়ার পরে উনি আর অ্যাকসেপ্ট ডিক্লাইন কিছু করে নাই। তা আপনারটা তো অ্যাকসেপ্ট, তার মানে উনি ইমেলে জানাইছে মানে অ্যাকসেপ্ট করছে, তাহলে আপনি এখানে মার্কাস অ্যাকসেপ্ট করে নেবেন। আর অথবা ইমেলে জানাইছে যে ভাই আমার পছন্দ হয় না, দিব না, তাহলে মার্কাস ডিক্লাইন করে দিবেন, তাহলে হয়ে গেল। ওকে, তাহলে আমরা যদি ইমেল থেকে দেখি, তাহলে ইমেল থেকে এখান থেকে ধরেন এটা অ্যাকসেপ্ট করলাম, ডিক্লাইন করলে তো ওটা ওই পর্যন্তই শেষ, ডিক্লাইনে শেষ। বাট অ্যাকসেপ্ট যদি করি তাহলে কোড অ্যাকসেপ্টেড। এখন এখানে এসে একটু রিলোড দেই, এসিটা অফ করে, শীত লাগে। জিরোতে ইমেলে গিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। আর আমাদের তো কুইকবুকে ছিল যে ইনভয়েস করছিলাম আমরা। কুইকবুকে অ্যাকসেপ্ট ডিক্লাইনের কোনো অপশনই নেই। হ্যাঁ, আমি এই জন্য বলছি জেরো অনেক ব্যালেন্স সফটওয়্যার কুইকবুকের থেকে, বাট কুইকবুক পপুলার, ক্লায়েন্ট বেশি। তো দেখেন এখন যদি আমরা কোড সেন্টারটাতে ক্লিক করি, এখন একটা দেখেন সেন্ডে পাবো, সেন্ডে পাবো কারণটা যেটা হচ্ছে আমরা সেন্ড করছি, কিন্তু এটা তো অ্যাকসেপ্ট বা ডিক্লাইন করার অপশন নাই, এটা তো ডেট ওভার হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে দেখেন এই সেন্ড থেকে চলে আসছে কোথায়, অ্যাকসেপ্টেডে, অ্যাকসেপ্ট করলো না, এখন থেকে অ্যাকসেপ্ট। এখন এইটাকে আমরা কি করতে পারবো, এইটাকে ধরেন কনফার্ম করে দিল যে হ্যাঁ আমার ঠিক আছে প্রোডাক্ট এটা আমি নিচ্ছি, তাহলে আমরা এস্টিমেটটাকে কি করছিলাম, ইনভয়েসে কনভার্ট করছিলাম না, এইটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করব। ঠিক আছে, এইখানে আমরা এই যে এইটা অ্যাকসেপ্টেড, এইটাকে আমরা ওপেন করবো, এটার উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন ধরেন উনি, আমরা যদি এটাকে এই যে ক্রিয়েট ইনভয়েস দিলেও হবে এখানে, হ্যাঁ ক্রিয়েট ইনভয়েস দিলে ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, আর এখানে কপি টু দিলেও হবে। ওকে, এখানে দুটো অপশনই আছে, কপি টু যদি দেন এখানে ইনভয়েস সিলেক্ট করে ক্রিয়েট ড্রাফটে দিলে ড্রাফটে হয়ে যাবে, আর যদি ইনভয়েস দেন তাহলে ইনভয়েস। বাট যদি আপনার এখানে এডিট থাকে, এডিট থাকে মানে উনি কোর্টে দিছে 5টা, বাট উনি নেওয়ার সময় বললাম 4টা নিব, কনফার্মেশন 4টা, তাহলে কিন্তু আপনাকে এই যে ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করলে চলবে না। যদি এডিট করতে হয়, এই ক্রিয়েট ইনভয়েস মানে পুরোটাই ইনভয়েস হয়ে যাবে। ওকে, বাট যদি হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, সেটাই বলছি, সেটাতেই আসবে। যদি আপনার পুরোটা হয় তাহলে আপনি ক্রিয়েট ইনভয়েস করবেন, বাট যদি আপনার উনি যেটা বলো 50% বা কোনো এডিট থাকে, কথা কিন্তু ওইটাই। স্যার আমরা ওই যে মানে ক্রিয়েট ইনভয়েস করার মানে ক্লিক করার সাথে সাথে ওই অপশনটা দিয়ে মানে 50%। এটা তো কুইকবুক না, আমরা তো ডিসকাউন্টে পাঠাইছি স্যার, এই ডিসকাউন্ট না ওটা তো আপনি দিচ্ছেন। এখন তারপরে যদি এডিট থাকে, এডিট কোনটা, ধরেন কোয়ান্টিটি এডিট হলো, উনি 5টা জায়গায় বলে আমি 4টা নিব, 5টা জায়গায় বলে আমি 8টা নিব। ঠিক আছে, যদি এডিট যে কোনো জায়গায় থাকতে পারে, ধরুন কোয়ান্টিটি থাকতে পারে, আপনার ডিসকাউন্টে থাকতে পারে, যে কোনো জায়গায় এডিট হতে পারে, তাই না? যদি এডিট থাকে তাহলে আমরা ক্রিয়েট ইনভয়েস দিব না, ক্রিয়েট ইনভয়েস মানে পুরোটা। আর যদি এডিট থাকে, এডিট মানে কি, ওই যে উনি যেটা বললো 50% নিব না কতটুকু নিব, এরকম কিছু থাকলে এই যে কপি টুতে যাব, কপি টুতে ইনভয়েসে ক্লিক করব, এখানে ইনভয়েস ক্রিয়েট ড্রাফট, একটা ড্রাফট ক্রিয়েট করব আমরা এইটারই। এইটা কেন আসছে বলেন তো, আমরা যে ড্রাফট ক্রিয়েট করলাম এইটা কেন আসছে? না, এটা আসছে কি, আমরা যখন সেটিংস করছি তখন আমরা ইনভয়েস সেটিংসটা করি নাই, যার কারণে এখানে যেমন লোগো নাই, যার কারণে বলতেছে যে ওরা বলতেছে যে এটা সেটিংসটা করে নাও। ওকে, এইটাতে লোগো, আচ্ছা লোগো এটাই, আচ্ছা এটাতে সেভ করে দিই। ওকে, আচ্ছা এখন দেখেন একটু আগে কি ছিল, এটা এখন কিন্তু আমরা অ্যাড মানে ইনভয়েসে কনভার্ট করব, বাট তার আগে আমাদের এডিট আছে, মানে এখানে চেঞ্জ হবে। ধরেন কিবোর্ড 10টা, এটার জায়গায় উনি বলছে কিবোর্ড 10টা না, আমি নিব 12টা, তাহলে এখানে চেঞ্জ করা গেল। আর যদি এডিট না থাকতো তাহলে তো আমরা ক্রিয়েট ইনভয়েস দিলে একদম হয়ে যেত। ওকে, এইটা ধরেন উনি চেঞ্জ করতে বললো, তাহলে আমার অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেল। এখানে দেখেন সেভ অ্যান্ড ক্লোজ করে দিলে এইটা চলে যাবে কোথায়, এখানে দেখেন ইনভয়েস নাম্বার চলে আসছে কিন্তু। হ্যাঁ, এটা যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ করি তাহলে থাকবে হচ্ছে ইনভয়েসের ড্রাফটে। এতক্ষণ আমরা হচ্ছে
কোর্টের ড্রাফটে ছিল, কোর্টের সেন্ডে ছিল, কোর্টের অ্যাকসেপ্ট না ডিক্লাইন সেটাতে ছিল। এখন চলে যাবে এটা 7 ক্লোজ করলে চলে যাবে ইনভয়েসের ড্রাফটে। আর যদি অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল করি তাহলে এইটা পুরোটা অ্যাপ্রুভ। ধরেন উনি বলে দিচ্ছে ভাই আমার 12টা দিয়ে আপনি এটা পাঠাই দেন, তার মানে ওটা অ্যাপ্রুভ। 12টা দিয়ে অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল দিলে অ্যাপ্রুভও হবে এবং ইমেলও সেন্ড হবে। আর যদি আমি মনে করি যে না এটা আমার বসটা একটু দেখানোর দরকার, ওনাকে না দেখা এটা পাঠানো যাবে না, তাহলে আমি 7 ক্লোজ করে দিই, ড্রাফটে থাকবে। ওকে, অ্যাকসেপ্ট হলে ফাইনাল হয়ে যাচ্ছে। হ্যাঁ অ্যাকসেপ্ট হলে তো ফাইনাল। আচ্ছা এখন দেখেন আমরা আসলাম কোথায়, ইনভয়েসে, তাই না? ইনভয়েসের ড্রাফটে একটা আছে, এটা আমি এখনই ফাইনাল করে নিই কেন, আমার বসকে একটু দেখাবো। তো দেখাইলাম, উনি বললো যে আচ্ছা ঠিক আছে এটা তো ওকে। নাও ডিউ শো করছে না, তো এই ডিউ ম্যাটারটা পরবর্তীতে পেমেন্ট হবে, তাই না? হ্যাঁ, তো এই ডিউ থেকে ধরেই মূলত পেমেন্ট, এই পোর্শনগুলোই মূলত ওই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ হ্যাঁ 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 রিফ্লেকশনটা থাকবে। এইটা কিন্তু এই তার আগে পর্যন্ত তো আর থাকছে না। না এই ইনভয়েসের যে ফাইন্যান্সিয়াল রিফ্লেকশন সব জায়গায়, এটা কিন্তু এখনো আসে না, কারণ এটা এখনো অ্যাকসেপ্ট হয়নি। অ্যাকসেপ্ট হয়ে গেলেই সব জায়গায় এটার ইম্প্যাক্ট করে যাবে। ওকে, আচ্ছা এখন যদি আমরা এইটাকে দেখেন টিক দিয়ে সাবমিট ফর অ্যাপ্রুভালে দিই, তাহলে আমার ধরেন বসের কাছে চলে যাবে সাবমিট ফর অ্যাপ্রুভাল। আমার কাছে যে অথরিটি থাকে তাহলে আমি এটা অ্যাপ্রুভ করে দিব। ওকে, এছাড়া প্রিমিয়াম কম্পিউটার অনেক কিছু করা যায়। তো ধরেন আমি এটাকে সাবমিট ফর অ্যাপ্রুভালে দিলাম। ওকে, এইটা এখন চলে আসবে কোথায়, আচ্ছা ফলোইং আইটেম নট সাবমিটেড টু অ্যাপ্রুভাল বিকজ ইট ওয়াজ ইনকমপ্লিট। কি ইনকমপ্লিট আছে ওপেন করে দেখি কি ইনকমপ্লিট বলছে সে। খুব সম্ভবত এটা ডিউ ডেট দেয়নি, এই যে ডিউ ডেট। বাকিতে যদি কোনো কিছু আপনি কেনেন বা বিক্রি করেন তাহলে ডিউ ডেট থাকবে না, এটা ডিউ ডেট দেওয়া হয়নি, এই জন্য বলছে এটা ইনকমপ্লিট। ওকে, তো ধরেন আমি দিলাম 1 ডিসেম্বর 2024, এটাকে আমি 7 ক্লোজ করি। ওকে, এখন আমি কি করব, এইখানে টিক দিব। এখানে আপনার ইনভয়েস কিন্তু অনেক থাকতে পারে, হ্যাঁ কোনটা আপনি অ্যাপ্রুভালের জন্য দিবেন সেটা আপনি দিলেন, দেন সাবমিট ফর অ্যাপ্রুভাল দিলাম আমি। এখন দেখেন এটা ড্রাফটে কিন্তু নাই, এটা চলে আসছে কোথায়, অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল। ওকে, এখন অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখন এখানে দেখাবে। এখন এখানে টিক দিলে এখানে কিন্তু সাবমিট ফর অ্যাপ্রুভাল আর নাই, এখানে সরাসরি অ্যাপ্রুভ। ধরেন এটা আমার বসকে দেখাইছি, বস এটা দেখে ডান। ওকে, তিনি এটা অ্যাপ্রুভ করলেন। এই যে ওকে ক্লিক করা মাত্রই এটা আমার সব জায়গায় অ্যামাউন্ট চলে যাবে। ওকে, এই অ্যাপ্রুভ ওকে হওয়া মানে আমার সেল ডান, সেল দেখাই দিলাম, আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্ট বেড়ে যাবে, ইনকামে টাকা ঢুকে যাবে সব জায়গায়। ওকে, এখন দেখেন অ্যাওয়েটিং অ্যাপ্রুভাল থেকে এটা অ্যাপ্রুভ হয়ে গেল, এখন আছে কি অ্যাওয়েটিং পেমেন্ট। তার মানে আমার সেল দেখানো ডান, কিন্তু আমার এখনো পেমেন্ট পাওয়া। ওকে, এখন ধরেন এই অ্যাওয়েটিং পেমেন্টে ধরেন আপনার 10টা আছে, এখানে একের জায়গায় দেখাচ্ছে 10, তার মানে 10টা ইনভয়েস আপনার পেমেন্টের অপেক্ষায় আছে। ওকে, এখন ধরেন এখানে এসে যদি আমরা এটা একটু ওপেন করি অ্যাওয়েটিং পেমেন্ট। ওকে, করলাম। এখান থেকে আমাদের করতে হবে কি অ্যাড পেমেন্ট। ধরুন উনি পেমেন্ট দিচ্ছে, তাহলে এখান থেকে করতে হবে কি অ্যাড পেমেন্ট। এখন পার্শিয়াল পেমেন্ট হতে পারে না, যে এটা কত 4860 টাকার জায়গায় বললো ভাই আমি আপাতত 3000 টাকা দিচ্ছি, তাহলে আমরা 3000 টাকা নিব। দিল কবে, ধরেন আজকেই দিচ্ছে। এখন অ্যাকাউন্ট কোনটাতে নিব, ব্যাংক নাকি ক্যাশ নাকি কোন অ্যাকাউন্টে টাকাটা আসবে। ওকে, ব্যাংকে নিলাম, ধরেন আরবিএস ব্যাংক, রেফারেন্স নাম্বার দিলাম ধরেন ইনভয়েস এত, এই ইনভয়েস 1001 এর এগেনস্টে আমরা আপাতত 3000 টাকা এখানে রিসিভ করতেছি। এটা অ্যাড করে দিলেই টাকাটা অ্যাড হয়ে যাবে। এখন দেখেন এখানে কত দেখাচ্ছে, এটা না চলে আসছে
এটা যদি আমি ওপেন করি, এখন শুক্রবারে কারেন্ট যায় না, মাসে বেশ কয়েকদিন গেছে। দেখেন এই যে 4,860 এখান থেকে লেস, এই যে পেমেন্ট দেখেন 15 নম্বর একটা পেমেন্ট দেখাচ্ছে 3,000, তার মানে আমার ডিউ অ্যামাউন্ট কত এখন 1,860 টাকা। ঠিক আছে, এখন এখানে দেখেন 1,860। আচ্ছা, এখন যদি আমরা ইনভয়েসে আসি, ইনভয়েসে আসলে এই ইনভয়েসটা কিন্তু এখনো অ্যাওয়েটিং পেমেন্টেই আছে। যতক্ষণ পর্যন্ত এর ফুল ডিউ ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এটা পেইড স্ট্যাটাসে যাবে না। বুঝতে পারলেন কি? তার মানে আমি ধরেন এটার পেমেন্টটা ফুল করে দিই, ওপেন করলাম, অ্যাড পেমেন্ট, 30,000 টাকা যে দিল ওইটা যাবে না? হ্যাঁ কত যাবে? 30,000 টাকা দিয়ে দিল, 3,000 3,000 করে দিল। 3,000 3,000 যে দিল ওইটা যাবে না? ওটা কোথায় শো করবে যে 3,000 পার্সিয়াল পার্সিয়াল পেমেন্ট 3,000 পেয়ে যাবে। লেস করা যাবে না। ওদের ব্যালেন্স শো করবে। ও 3,000, হ্যাঁ এই যে এখানে এটাই তো শো করতেছে যে ইনভয়েসটা ওপেন করলে এই যে 4,860 টাকা আমার টোটাল পেমেন্ট নেওয়ার কথা, তাই না? সে পেমেন্ট দিচ্ছে আমাকে 3,000, সরি 30,000, 3,000 টাকা পেমেন্ট দিচ্ছে, যে বাকি টাকাটা এখানে শো করতেছে। ওই 3,000 টাকা যে পে করলেন ওই পেডে কি ওই 3,000 টাকা যাবে না? ফুল পেমেন্ট না করলে আমি না কথাটা বুঝতে পারতেছি না, ধরেন ওই যে পেইড স্ট্যাটাসটা দে। হ্যাঁ পেইড স্ট্যাটাস, না না এই ফুল পেমেন্ট না হলে এটা পেইড স্ট্যাটাসে যাবে না। যতক্ষণ পর্যন্ত পেমেন্ট ফুল না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাওয়েটিং পেমেন্টই থাকে। ওই যে 1,860 টাকার কাছে হ্যাঁ 3,000 টাকা তো আমার ব্যালেন্স দেখাবে। হ্যাঁ, এগুলো জায়গা মতো যেখানে যেখানে বসার কথা সেখানে চলে গেছে। ব্যাংকে টাকা দিবে 3,000 টাকা। ব্যাংকে আপনার 3,000 টাকা বেড়ে গেছে, হ্যাঁ আপনার অ্যাকাউন্টস রিসিভেবল থেকে 3,000 টাকা কমে গেছে। 4,860 টাকা ছিল না, 3,000 টাকা আপনি পাইছেন, মানে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কমে গেছে, সব জায়গায় ইম্প্যাক্ট করে গেছে। তাহলে এই কুইকবুকের মধ্যে কি এটা জার্নাল লেখার ওয়ে আছে জিরোতে? হ্যাঁ জার্নাল লেখার ওয়ে আছে, ওটা জার্নাল যখন করবো তখন দেখাই দেবো। আচ্ছা, এখন ধরেন ইনভয়েসে যদি আসি, এখন যেহেতু এটার ফুল পেমেন্ট হয়নি, 3,000 টাকা পেমেন্ট হয়েছে, বাকি এখানে যে পেইড 3,000 ডিউ, এখানে কিন্তু স্ট্যাটাস পুরোটা দেখা যাচ্ছে, এটা অ্যাওয়েটিং পেমেন্ট আছে। এখন যদি আমি বাকি 1,860 টাকা পেমেন্ট করে দিই, ওয়েটিং পুরোটাই আছে। হ্যাঁ অ্যাওয়েটিং যত 1 টাকা থাকলে ওটা অ্যাওয়েটিং পেমেন্টেই দেখাবে, যতক্ষণ পর্যন্ত ফুল পেইড না হবে ততক্ষণ পর্যন্ত ওটা অ্যাওয়েটিং পেমেন্টেই থাকবে। এখন আমরা অ্যাড পেমেন্ট করি এখান থেকে, এই যে পুরোটা ধরেন এর পুরোটা দিয়ে দিচ্ছে, ব্যাংক কোনটা ওই একই ব্যাংকে দিচ্ছে, হ্যাঁ রেফারেন্স একটা দিলাম, add। ব্যালেন্স শিটটা দেখা দরকার। হ্যাঁ অবশ্যই দেখা দরকার, কিন্তু আপনি কনফার্ম থাকেন যে ব্যালেন্স শিটের জিনিস আছে, তা না হলে জেরো কোম্পানি চলতো না। আমি দেখাচ্ছি ব্যালেন্স শিট, না না ব্যালেন্স শিট এটা থাকতেই হবে। মনে একটু আশ্বস্ত থাকে। চলো বলে চলো বলে। আচ্ছা ব্যালেন্স শিট না, ব্যালেন্স শিটে আমি অ্যাকাউন্টস রিসিভেবল কি পাবো? জিরো পাবো না, ফুল পেমেন্ট হয়েছে। ব্যাংকটা 1,860 টাকা পাবো তো স্যার। এই যে ব্যালেন্সটা পে করে পে। অল ডেটসের কোনো কাজ নেই। না এখানে স্পেসিফিক, স্পেসিফিক ওর সাথে কোনো এসব খাতির চলবে না। আচ্ছা এই দেখেন কি আসছে ব্যালেন্স শিটে, আরবিএস ব্যাংক না, এইটা ওখানে 4,800 সামথিং এটা যোগ হয়েছে। হ্যাঁ এখন আপনি কি জানতে চাচ্ছেন? এই যে আপডেট হবে। না না
আপনার এতক্ষণ হয়ে গেছে না? আচ্ছা, রিটেল আর্নিংস তো অপশনটাই থাকার কথা না এই ক্ষেত্রে। প্রোডাক্ট অ্যাড করা আছে না স্যার? হুম, প্রোডাক্ট অ্যাড করা আছে না স্যার? প্রোডাক্ট না করলে আপনি ইনভয়েস করছেন কেমনি? আমরা তো দেখি নাই কষ্ট ঠিকই আছে প্রোডাক্ট ছাড়া ইনভয়েস হয়েছে? ও, এই product। এর মধ্যে থাকলে থাকার কথা। টার্নওভার কত ছিল? হুম, প্রফিট হুম, সেলস আচ্ছা, এই যে সেলসের মধ্যে একটু ক্লিক করে দেখি। এই যে আসছে দেখুন, 3000। ও না, এখানে ওইখানে আপনার অ্যামাউন্টটা কি ছিল বলো তো? ওইখানে ছিল ভ্যাট সহ, এখানে তো আসছে শুধু ভ্যাট ছাড়া, ভ্যাট চলে গেছে তো জায়গা মতো। হ্যাঁ, প্রথমে নিয়েছেন কত? এটা 3000, তারপর নিয়েছেন কত? 1800 সামথিং ছিল না? এখানে আসছে কত? 800, তাই না? আচ্ছা, ওপেনিং ব্যালেন্স, কিবোর্ডের দাম আসছে এটা, রানিং ব্যালেন্স না, ক্রেডিট, এটা 1000 পর। আচ্ছা, এই দুটো মিলে আপনার 9000। আচ্ছা, প্রথমে এই 5000 এইটা বাদ, ওপেনিং ব্যালেন্স বাদ দিয়ে এই দুটোর হিসাব আসবে আর কি। 5000 টাকা 3000 যোগ করতে 8000 স্যার। না, এই 5000 তো ওপেনিং ব্যালেন্স, এখানে কোন অ্যামাউন্ট আছে? ভ্যাট সহ ভ্যাট ছাড়া? এখানে ভ্যাট ছাড়া আছে। ভ্যাট ছাড়া ভ্যাটের অ্যামাউন্ট তো ভ্যাটের জায়গায় যায় বসছে, ওইটা তো আপনি ইনকাম না। ভ্যাটের অ্যামাউন্ট কি আপনার ইনকাম? ফর ইন্ডিয়া ভ্যাটের অ্যামাউন্ট তো আপনার ইনকাম না, ওইটা এখানে আছে, ভ্যাট ছাড়া আছে। ওকে, আমরা ইনভয়েস করছি কয়টা? এই দুইটা এমন এই দুইটা প্রোডাক্ট আমরা ইনভয়েস করছি না? এই দুইটা প্রোডাক্টই তো ইনভয়েস করছি। এই দুইটার প্রোডাক্টের অ্যামাউন্ট এখানে চলে আসছে, ভ্যাট ছাড়া আসছে। ঠিক আছে 4000 এর মধ্যে তো ভ্যাট পোর্শনটা তাহলে পেয়েবলসে চলে যাবে। ভ্যাট পোর্শনটা পেয়েবলস চলে যাবে, ভ্যাট পেয়েবলস চলে যাবে। আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমরা পেইডে আসি, এটা পাচ্ছি কারণ এটা ফুল পেমেন্ট হয়ে গেছে, যার কারণে এটা পেইড স্ট্যাটাসে চলে আসছে। যতক্ষণ পর্যন্ত 1 টাকা বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যাউটিং পেমেন্টে থাকবে। ওকে, এই ইনভয়েস বুঝলেন সবাই? ইনভয়েস যদি বুঝেন তাহলে ইনভয়েসের পরে আমরা কি করি? পেমেন্ট নেই, পেমেন্ট নেওয়ার অপশন এখানে শেষ। পেমেন্ট নেওয়ার অপশন এখানে আলাদা করে কিছু করতে হয় না কুইকবুকের মতো, ওখানে খালি অ্যাড পেমেন্ট দিয়ে পেমেন্ট নিয়ে নেবেন। ওকে, তাহলে আমরা একটা কোড করলাম, কোডটাকে আমরা এডিট করব কিভাবে এবং কোডটাকে আমরা ইনভয়েসে কনভার্ট করব কিভাবে, এটা করলাম। এডিট বলতে এডিটের মধ্যে সব আসে, ডিসকাউন্ট থেকে শুরু করে সব কিছু। যদি আমাদের ফুল কোডটাই অ্যাপ্রুভ হয় তাহলে জাস্ট ক্রিয়েট ইনভয়েসে দিব, এই যে এখানে যে একটা ব্লু কালার বাটন ছিল। আর যদি আমাদের কোনো এডিট করতে হয়, কোনো চেঞ্জ করতে হয়, তাহলে আমরা 3 ডট থেকে কপি টুতে ইনভয়েস দেবো, কপি টু ইনভয়েস দিয়ে আমরা এডিট করে সাবমিট করে দেবো। তাহলে আমার ইনভয়েস হয়ে গেল, ইনভয়েস হয়ে ড্রাফটে থাকবে। তারপর আমি চাইলে সেন্ড করতে পারবো, অ্যাপ্রুভ করতে পারবো, অ্যাউটিং অ্যাপ্রুভাল রাখতে পারবো। তারপরে আমরা পেমেন্ট নিতে পারবো কোথায়? একদম সিম্পল, উপরে জাস্ট অ্যাড পেমেন্টে ক্লিক করবো, মানে ট্রানজাকশনটা ওপেন করে অ্যাড পেমেন্টে ক্লিক করবো, কোন ব্যাংকে নিচ্ছি ব্যাংকটা সিলেক্ট করবো, ডেট সিলেক্ট করবো, অ্যামাউন্ট কত, সাবমিট দিয়ে দেবো, শেষ। স্যার এখানে এক্সট্রা কার্ড হচ্ছে ওই যে অ্যাকসেপ্ট করা আর কি? অ্যাকসেপ্ট আপনাকে হয় কাস্টমার কাছে করা নিতে হবে অথবা মার্ক অ্যাজ অ্যাকসেপ্ট দিতে হবে। দেখেছিলাম মনে আছে? মার্ক অ্যাজ অ্যাকসেপ্ট মানে সিস্টেমকে বুঝাতে হবে যে এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, তখন তুমি পরবর্তী ইয়েতে যেতে পারো। বলো। আচ্ছা, এডিটেড ডিসকাউন্টটা দেই, ঠিক আছে, আমার নিব এই 1 টাকা বা 2 টাকা ডিসকাউন্ট দিব সেখানে। সেখানে সেম ডিসকাউন্ট একটা লেজার আছে এবং ওই ডিসকাউন্টটা ওইখানে কি ডিসকাউন্ট অ্যাড হবে? বুঝি নাই, বলেন। ইনভয়েসটা তো ডিসকাউন্ট কথা হলো কি যে ঠিক আছে আমি 1 টাকা ডিসকাউন্ট দিব তাকে। মানে সব আমি প্রথমে তুমি যে 3000 টাকা পেমেন্ট করছিলাম, হ্যাঁ, পরবর্তী পেমেন্টের সময় ঠিক আছে লাস্টে আমি আরেকটা অর্ডার দিব, কিন্তু আগের অর্ডারে আমাকে ফাইনালি 200 টাকা বা 100 টাকা ডিসকাউন্ট দিবেন। আগে ডিসকাউন্ট দিচ্ছি কিন্তু ফাইনালি আবার যখন ওই পরের মাসে ঘোষণা করছি না ধরেন 1860 টাকা আছে তো বললো যে ভাই আমি 60 টাকা দিব। ইয়েস লাস্টে যখন
নামে কোনো লেজার ওপেন করতে হবে কিনা এটা দেখাবো, এটা আসবে। এই যে বাকি যে টাকাটা ধরেন 1205 টাকা, কথার কথা, বললো যে ভাই 5 টাকা আমি দিব না, এই 5 টাকা কি করবেন এটা আমি আপনাদের দেখাই দেবো, অসুবিধা নেই। বুক মাঙ্গাইছে আচ্ছা, তো আমরা দেখলাম এখানে ইনভয়েস করলাম, পেমেন্ট নিলাম। এখন ধরেন যে আমাদের তো সব তো আর কোড থেকে ইনভয়েস হবে না, আমাদের রেগুলার কাস্টমার আছে না, সে তো আর বারবার কোড করবে না, সে ফোন দিয়ে বলবে প্রোডাক্ট পাঠায় দেন। তার জন্য কি করব, তার জন্য আমরা বিজনেস থেকে এই যে চলে যাব ইনভয়েস, ইনভয়েসে গেলে পরে এই ইনভয়েস সেন্টারটা চলে আসবে। এখান থেকে করব কি নিউ ইনভয়েস, ইনভয়েস মানে তো বুঝা বাকিতে বিক্রি হয়, তাই না? আর যদি নগদে বিক্রি হতো ওটা পাবে। নগদে বিক্রিতে আমরা কুইক বুকে কি করছি বলেন তো? সেলস না সেলস সেলস করছি, হ্যাঁ। একটা হলো বাকিতে বিক্রিতে ইনভয়েস করছি, আর যখন নগদ টাকায় বিক্রি করছি তখন করছি হচ্ছে সেলস রিসিপ্ট, হ্যাঁ। এইখানে সেলস রিসিপ্টের আলাদা নাম আছে, ওকে, এবং সেটা আপনি এখানে পাবেন না। এই যে এখানে দেখেন সেলস রিসিপ্ট বলে কিছু নাই বা ওই ধরনের কিছু নাই, হ্যাঁ। তাহলে যদি আমরা একটা ইনভয়েস করি, ইনভয়েসটা কি একটা নর্মালি করতে পারবো? এখানে সবকিছু দিয়ে জাস্ট এখানে 7 ক্লোজ দিতে পারি, অথবা অ্যাপ্রুভ ইমেল দিতে পারি, অথবা এখান থেকে মার্ক অ্যাজ অ্যাপ্রুভ ফুট দিতে পারি, হয়ে গেল। কপি টু ড্রাফট ইনভয়েস। আচ্ছা, এখান থেকে আমরা সেভ দিয়ে আমরা ওখানে টিক দিয়ে অ্যাপ্রুভ করে দিব সরাসরি, বাস অ্যাপ্রুভ হয়ে গেল। তারপর পেমেন্ট, সহজ জিনিস। এখন আপনাদেরকে দেখাই, যদি আপনি নগদ টাকায় বিক্রি করেন তাহলে কি করবেন। নগদ টাকায় বিক্রি করলে এই জায়গায় কোনো কাম নেই, এখানে পাবেন না। জেরোতে নগদ টাকায় বিক্রি করলে আপনাকে আসতে হবে প্লাস, এখানে ক্লিক করবেন, করবেন রিসিভ মানি। বিক্রি করলে কি করি আমরা, টাকা রিসিভ করি না, এই যে রিসিভ মানি করতে হবে, হ্যাঁ। যখন আপনি রিসিভ মানি করবেন, রিসিভ মানি করার পর এখানে আপনাকে সেই জিনিসগুলো শো করবে যেগুলো আপনার ব্যাংকের মতো, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক, পেপাল, বিকাশ যা আছে, যেগুলো আপনি ব্যাংক অথবা ক্রেডিট কার্ড দিয়ে সেভ করছেন। আমাদের এখানে চার্ট অফ অ্যাকাউন্ট মনে আছে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আলাদা, চার্ট অফ অ্যাকাউন্ট আলাদা, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করাটা আলাদা। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যায় যে আপনি যতগুলো করছেন ততগুলো এখানে শো করবে, ওকে। তাহলে আমরা রিসিভ মানি করবো কোনটা, ধরলাম এই আরবিএস ব্যাংকে আমরা রিসিভ মানি করবো, নেক্সট দিলাম। হ্যাঁ, আপনি যদি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ওটার নাম দেন ক্যাশ ইন হ্যান্ড, তাহলে ওটা ব্যাংকের মধ্যেই শো করবে। আপনার আলটিমেটলি ব্যবসার টাকা কি ব্যাংকের মধ্যেই, টাকা ব্যাংকে থাকার ব্যবসা থাকাতে একই। আচ্ছা, তাহলে আমরা ওখানে রিসিভ মানি দেওয়ার পরে ব্যাংক সিলেক্ট করে দিলাম, নেক্সট দিলাম। এখন আসলে বলছে টাকা কার কাছ থেকে আসবে, ফ্রম। তাহলে এখানে আমরা অবশ্যই কোনো কাস্টমারের কাছ থেকে আসবে, যদি আমরা নগদ টাকা বিক্রি করতেছি। তাহলে ধরেন কাস্টমার একটা নাম দিই, এই যে, হ্যাঁ, টাকা ধরেন আসছে 13 তারিখ, রেফারেন্স দিব কোনটা, ওই টাকা দিয়ে পাঠাইছে তার একটা রেফারেন্স থাকবে না। অথবা আপনি রেফারেন্সগুলো কি হবে জানেন, রেফারেন্সগুলো আপনি নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন। কি রেফারেন্স আপনি কি বুঝেন, এটা যে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার কারিগরি আর কি, হ্যাঁ। তো ধরেন আমি একটা রেফারেন্স আনুমানিক দিলাম, এটা রেফারেন্স আইটেম, তার কাছে নগদ টাকায় কি বিক্রি করতেছি, ধরেন একটা প্রোডাক্ট এটা বিক্রি করতেছি আমি 5টা, ওকে। এটা আমার ট্যাক্স কত, ট্যাক্স ধরে নিচ্ছি আমি 5%। তাহলে আমার 1500 টাকার প্রোডাক্ট 5% হলো 75 টাকা, টোটাল 1575 টাকা আমার নগদ টাকায় বিক্রি। এখন আমরা যদি একটু দেখি, এখানে দেখেন আমরা কোনটাতে দিছি, যে এটা দিছি না 4086 টাকায়, যেটাতে আসছে না, তাহলে এখানে আছে 4860 টাকা, তাই তো। ব্যাংকে দেখেন 4860 টাকাই দেখাচ্ছে, কিন্তু আপনার ব্যালেন্স শিটে দেখাচ্ছে কম, কেন, ট্যাক্স বাদ দিয়ে ধরতেছে, ভ্যাটটা অন্য জায়গায় দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমার ব্যাংকে এটা যদি আমরা এই লেনদেনটা করি, তাহলে এই 1575 টাকা এটার সাথে অ্যাড হবে, তাই না, নগদ টাকা কিনতেছি। তাহলে আমি এটাকে করব কি, সেভ,
সেভ অ্যান্ড অ্যানাদার দিলে এটা সেভ হবে, আরেকটা ওপেন হয়ে যাবে, এটাই আর কি। দেখেন সেভ, এই যে দেখেন এর নামে করছি তাই না। এখন যদি আমরা ব্যাংকটা দেখি, কি বল, ব্যাংকে তো টাকা আসেনি। ও আচ্ছা, ওটা জাস্ট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনো কনফার্ম হবে, সেভ করছি, হ্যাঁ সেভ করছি। যে ওইটা কত লেখা আছে, শো স্টোরি টু এন্ট্রিজ, একটা আমি এটা ওপেন করতেছি হচ্ছে ব্যাংকের থেকে, এটা ব্যাংকের থেকে না, ট্রানজ্যাকশন থেকে ওপেন করতে হবে। সেলস রিসিপ্ট, ইনভয়েস সেন্টার, সেলস ওভারভিউ, না see all, আবার তো নিয়ে আসবে, তাহলে পাওয়া না কাজ হবে। খাইতে পারবে না। ও আচ্ছা, প্রবলেম কি হচ্ছে জানেন, আমি দেখতেছি এইটা কিন্তু অ্যাড করতেছি ভুলে, এইটাতে দুটো আরবিএস তো 101 এইখানে টাকা বাড়তেছে, টাকা বাড়ার কথা আমার এইখানে, টাকা বাড়তেছে এইখানে, মানে একই ব্যাংক তো দুইটা, এই 100 তে অ্যাড করার বদলে আমি অ্যাড করে ফেলছি 1001 এ, টাকা বাড়তেছে এখানে, এখানে 11,000 সামথিং ছিল, এখন 12,000 হয়ে গেছে। আপনারই এই হয়ে যায়, আর আমরা এখন টাকা জমা জমা না সোজা টাকা জমা। তার মানে আমাদের যেটা দেখা দরকার ছিল সেটা হলো ব্যাংকে টাকা আসছে কিনা, ব্যাংকে টাকা আসছে, আমাদের ইনভেন্টরি থেকে ইয়ে চলে গেছে ডিরেক্ট। তার মানে আমরা এখানে কোড দেখলাম, ইনভয়েস দেখলাম, ইনভয়েসে পেমেন্ট করা দেখলাম, পার্শিয়াল পেমেন্ট হলে পার্শিয়াল পেমেন্ট, ফুল পেমেন্ট হলো ফুল পেমেন্ট। এরপর দেখলাম আমরা কি সেলস রিসিপ্ট, যেটা সরাসরি সেটা হচ্ছে প্লাস নিউ থেকে আমরা যাব রিসিপ্ট পেমেন্টে, কোথায় কোন অ্যাকাউন্টে টাকা নিব সেটা সিলেক্ট করে, আইটেম সিলেক্ট করে সাবমিট করে দিলে ওই অ্যাকাউন্টে টাকা চলে আসবে, প্রোডাক্ট বের হয়ে যাবে। এখন আপনাদের এটাতে বাকি আছে হচ্ছে একটা জিনিস, সেটা হলো ক্রেডিট নোট। অ্যাডভান্স দিতে হয় স্যার, অ্যাডভান্স সেলস টাকা দিলো পরে আবার মাথা পড়ে পাঠিয়ে দিছে, এই কালকে বকর দিছি। আপনি টাকা রিসিভ করে রাখবেন। হ্যাঁ, ব্যাংকে টাকা নিতে গেলে আপনার রিসিভ পেমেন্টের বাইরে কিছু নাই, এখানে কিন্তু জার্নাল করে ব্যাংকে টাকা নিতে পারবেন না। আপনি ডেলিভারি পরে দেন, কিন্তু আপনাকে সেল দেখা দিতে হবে, ইনভয়েস মানে সেলস রিসিপ্ট আপনাকে করে ফেলতে হবে। আপনার ইনভেন্টরিতে প্রোডাক্ট কমে যাবে, মানে আপনি তো এটা বিক্রি, ধরেন এটা আমি বিক্রি করে ফেলছি, আপনার কাছে বিক্রি করছি, আপনি বললেন যে ভাই একটু রাখেন, আমি তো বাজার করে এসে নিয়ে যাচ্ছি, আমি তো বিক্রি করে ফেলছি, এটা আমি আপনার জিনিস কিছু করে দেন আমার কাছে রাখছি, ডেলিভারি পরে দিন, অসুবিধা নেই। ইনভেন্টরি কমে যাবে, হ্যাঁ অবশ্যই কমে যাবে, আমি টাকা পেয়ে গেছি না, ডেলিভারি দেই না, ইনভেন্টরি কম অবশ্যই তো ইনভেন্টরির একটা প্রবলেম। এইটা তো আসলে অন্য জিনিস। একটা হলো যে আমি বিক্রি করে ফেলছি, কিছু সময়ের জন্য আমার এখানে আছে, এইটা তো আপনি ইনভেন্টরি ধরতে পারবেন না, আপনি তো বিক্রি করে দিয়েছেন। এখন আপনি একটা প্রোডাক্ট সকালে বিক্রি করছেন, ডেলিভারি দিচ্ছেন বিকালবেলা, না কারণে বিক্রি দেখানো যাবে না
আপনি একটা জিনিস সকালবেলা বিক্রি করছেন, ডেলিভারি দিচ্ছেন বিকালবেলা, তাই না? এখন এই এই যে সময়টা আপনার ইয়াতে গোডাউনে মালটা আছে, এটা কি আসলেই আছে? এটা তো বিক্রি হয়ে গেছে। আপনি কি এটা আবার বিক্রি করতে পারবেন? পারবেন না, ইনভেন্টরি থেকে বের হয়ে গেছে। জাস্ট ফিজিক্যাল প্রোডাক্টটা আছে, আপনি বিকালবেলা ডেলিভারি দিচ্ছেন। এই তুমি বুঝতে মতো স্যার এখানে যে বলছিলেন যে ঠিক আছে ডেলিভারি চার্জ একটু যে মজুরি একটু দেখানোর আইটেম কেনা একটা বিষয় ছিল কিন্তু ওটা ছিল এক্সপেন্স। এখানে কি এখানে এক্সপেন্স আসেনি তো। এখন আসলে Expense আছে, আসবে। বুঝছেন? ভাই আপনি তো করবেন ওটা যখন আমি খরচ করব, কুইকবুকেও কিন্তু আপনার সেলসে ওই ক্যাটাগরি ছিল না। যখন আমি এক্সপেন্সে গেছি, যখন আমি সাপ্লায়ারে গেছি, তখন হচ্ছে একটা ক্যাটাগরি ডিটেল, একটা আইটেম ডিটেল ছিল। এখন ক্যাটাগরি ডিটেল কি, আমার এক্সপেন্সের মধ্যে আমার মানে কি বলে মজুরি ইয়া ছাড়াও অনেক ধরনের এক্সপেন্স থাকতে পারে, যার কারণে ছিল ওইটা আসবে এক্সপেন্স। দেখাবো না এটা। আচ্ছা। হুম। কথা বলতে দেয় না, তোমার কথা শেষ করে তোমাকে এই প্রশ্ন করবে পরে। তখন দেখবেন যে এরকম কোনো প্রশ্ন চলে যায়। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে, তো আমরা এখন দেখি আসেন ক্রেডিট নোট। ঠিক আছে, ক্রেডিট নোট এখানেও দুই ভাবে হইতে পারে, একটা হলো টাকা পাওয়ার আগে, একটা হলো টাকা পাওয়ার পরে। ক্রেডিট নোটের ব্যাপার কি, টাকা পাওয়ার আগে থাকে। আগে আর একটা হলো টাকা পাওয়ার পরে। মানে এই যে সেলস রিসিপ্টটা করছেন না, টাকা পেয়ে গেছেন না, এখন যদি প্রোডাক্ট ফেরত আসে তাহলে আপনাকে টাকাও ফেরত দিতে হবে। কুইক বুকের নাম কি ছিল? ক্রেডিট নোট টাকা টাকা পাওয়ার আগে ছিল ক্রেডিট নোট, আর টাকা পাওয়ার পরে ছিল রিফান্ড রিসিপ্ট। হ্যাঁ এইখানে সবই ক্রেডিট নোট। টাকা পাওয়ার আগে হলেও ক্রেডিট নোট, টাকা পাওয়ার পরে হলেও ক্রেডিট নোট। ওকে, আচ্ছা, আসেন আমরা একটু ট্রানজ্যাকশনে যাই। স্যার ওরা যে দুইজন যে দুই সফটওয়্যার দুই রকম ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু ও দুইটাতেই ক্রেডিট নোট রাখতেছে, ও রিফান্ড রিসিপ্ট বা ক্রেডিট নোট মেনটেন করতেছে কুইক বুক। তো ওরা কি এখান থেকে এই অ্যাকাউন্টিং প্রিন্সিপালস কি প্রপারলি মেনটেন করছে? অবশ্যই অ্যাকাউন্টিং প্রিন্সিপাল মেনটেন করলে আপনার সফটওয়্যার হবেই। ও ট্রিটমেন্ট দিচ্ছে দুইটা থেকে ক্রেডিট নোট, আর ও ট্রিটমেন্ট দিচ্ছে একটা ক্রেডিট নোট একটা রিফান্ড রিসিপ্ট। আলটিমেটলি অ্যাকাউন্টিং প্রিন্সিপালে সবই ক্রেডিট নোট, সবই ক্রেডিট নোট। হ্যাঁ, কুইকবুক ওখানে একটা অ্যাডিশনাল নাম অ্যাড করছে, রিফান্ড রিসিপ্ট বানাইছে যাতে ও বুঝতে পারে যে এটা রিফান্ড। বাট অ্যাকাউন্টিং প্রিন্সিপালে ক্রেডিট নোট এই শব্দটার বাইরে আর কিছু নাই। সেটা ক্রয় ফেরত হলেও ক্রেডিট নোট, বিক্রয় ফেরত হলেও ক্রেডিট নোট, সব কিছুই ক্রেডিট নোট। আগে হলেও ক্রেডিট নোট, পরে হলেও ক্রেডিট নোট। ইনস্ট্রাকশন বই বের করতে পারবো না আপনারা। বই একটা আছে আমার কাছে, কিন্তু এগুলো মাঝে মাঝে আপডেট হয় তো ওগুলো বই দিয়ে ওটা কামায় না। মানে এখন ধরেন ইনস্ট্রাকশন কি, এই যে এখান থেকে আপনি এখানে পাবেন অর্গানাইজেশন, এটা এখন ওরা চেঞ্জ করছে, and ওই বই কি এখানে কাজে দিবে? সেক্ষেত্রে কি স্যার কোনো অনলাইন প্ল্যাটফর্মও নাই যে আপগ্রেডেড ভার্সন করে বইটা নামানো বা পিডিএফ? আরে ভাই, এখানে তো আপনাদেরকে আমরা অনেক কিছু দেই। হ্যাঁ, আমি আমার ওই ক্যানাডিয়ান স্টুডেন্টের জন্য ওনাকে বলছি যে আপনি একটা সফটওয়্যার ফ্রিতে না পাইলে কিনেন, পেরোল সফটওয়্যার। উনি কিনতেও রাজি, ওনার কাছে বেচতেছে নাকি। বলছি না আপনাদেরকে, জিনিসগুলো অনেক কঠিন, এখানে তো অনেক কিছু দেওয়া যায়। ওইটা যে কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে, বের করতে পারলে দিয়ে দিব না। লাভ হবে না, কারণ কি জানেন, এইখানে বলে 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 আপনি খালি ইউটিউবে খালি খালি অন করে শুনবেন, সেটাই করা হচ্ছে না। আর বই খুলে নিজে নিজে পড়বেন, এটা কবে হবে? আমার ইউটিউব তো আছে, ইউটিউবে জাস্ট টাইপ ইউটিউবে তো হইছে ব্যাপারটা কি সবাই কিন্তু দেখবে ইউটিউবটা বাকি আছে, বইটা বাকি আছে। আপনি ভিডিও দেখতে তো ঘুমায় যান বইটা বইতে জায়গা লাগে। আপনি কি করবেন, গুগল মিট আপনি না কেন থাকে 3টা পর্যন্ত না 12টার পরে সব না না স্যার কি হলো একটা ভিডিও আছে আর ঘুমায় গেলে শীতকাল আসছে। আচ্ছা, এখন ধরেন স্যার বইটা সব দেখতে হবে তো স্যার, এটাই বাকি আছে। আর আসবেন না। আচ্ছা, ওইটা দেখে আমি একটু খুঁজে বের করি, কই রাখছি। আচ্ছা, এখন দেখেন এই যে ইনভয়েসটা, এটা কি পেমেন্ট হয়ে গেছে না? পেইড। তার মানে এইটা হলো টাকা পয়সা কমপ্লিট, এটা হচ্ছে ব্যবসা কমপ্লিট। এখন ও এখন বলতেছে যে ভাই আমার তো একটা জিনিস একটু ঝামেলা করছে, এটা ফেরত দিতে হবে। একটা জিনিস খেয়াল করছেন না,
ওদের সব সফটওয়্যারে ক্রেডিট নোট আছে, মানে ফেরতের ব্যবস্থা আছে। আর বাংলাদেশে ব্যবসা করতে গেলে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। একবার দিতে পারছি, যাও, এই যে ভেতর থেকে দেখা দিবে আমার নিজের মালের উপর আমার নিজের রাস্তা নাই। আর যদি বলিস তাহলে মাইক আমার নিজের মালের উপর আমার নিজের রাস্তা নাই। আপনি অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট আপনি কেনার পর 14 দিনের মধ্যে ফেরত দিতে পারবেন, কোনো রিজন জানাতে হবে না। আমার ভালো লাগে না, বাস শেষ। এই তো গুলশানে একটা কিছু কিছু টেইলরিং ব্র্যান্ড আছে আমাদের দেশে, যেমন টেইলরিং কাজটা করলে ওরা বলে দেয় যে 1 মাসের ভিতরে এটা আবার কোনো ই করে অল্টারিং করা লাগে সেটা করতে পারবে ফ্রি। আচ্ছা ভাই, টেইলরিং এর একটা কাজ ধরেন কত টাকার কাজ, ধরেন 500 টাকার কাজ, সময় লাগবে 1 ঘন্টা। বাট একটা মোবাইল ফোন যেটার দাম ধরেন $1,500, $1,500 মানে আমাদের এখানে প্রায় 2 লাখ টাকার উপরে, তাই না? এই একটা ফোন আপনি কিনছেন, কিনে আপনি বললেন যে আমার এটা ভালো লাগে নাই, ব্যবহার করবো না, টাকা রিফান্ড সাথে সাথে। অথচ হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, আপনি 14 দিনের মধ্যে ফেরত দিতে পারবেন। 14 দিনের মধ্যে যদি আপনি ফেরত দেন, অথচ অ্যাপেল এখন কি বর্তমানে পৃথিবীর নাম্বার 1 কোম্পানি। শুধু ফোনের দিক থেকে না, টোটাল নেটওয়ার্কের দিক থেকে ফেসবুকের থেকে বড় কোম্পানি অ্যাপেল। ফেসবুক, টুইটারের থেকে ইলন মাস্কের থেকে বড় কোম্পানি অ্যাপেল। ঠিক আছে? তো তারা যে এইভাবে প্রোডাক্ট কোনো কারণ ছাড়া ফেরত নিয়ে এত বড় কোম্পানি হচ্ছে, এখানে কি মেসেজ বোঝা যায়? প্রোডাক্ট ফেরত নিলে ব্যবসায় বরকত হয়, বুঝছেন? আর আমাদের এখানে ফুটপাতের দোকানদার ব্যবসার পুঁজি হলো 10,000, ও বিক্রিত মাল ফেরত নেয় না, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আসেন এখন যদি প্রোডাক্ট ফেরত আসার পরে, মানে সরি, পেমেন্ট হয়ে যাওয়ার পরে আপনার প্রোডাক্ট ফেরত আসে, তাহলে কি করব? তাহলে আমরা ইনভয়েস সেন্টারটা ওপেন করব। ওখানে দেখেন নিউ ইনভয়েস, নিউ ক্রেডিট নোট করা যাবে। ওকে, এখান থেকে নিউ ক্রেডিট নোটে ক্লিক করব। আচ্ছা সরি, তার আগে আমাকে একটা জিনিস একটু দেখতে হবে, সেটা হলো কাস্টমার কে, এটা জর্জ না? হ্যাঁ, জর্জের কাছ থেকে এটা একটু ওপেন করে দেখতে হবে আসলে ফেরত আসছে কি। এটা আমার জানা থাকা লাগবে না, তাহলে আমি ক্রেডিট নোট করবো কেমনি? কাস্টমারের নাম হচ্ছে জর্জ, আর ফেরত আসছে ধরেন এই 12টা কিবোর্ডের মধ্যে থেকে 2টা ফেরত আসছে। হ্যাঁ, সেটা তো দেখাবোই, আমি বলতেছি যে ধরেন 2টা ফেরত আসছে। এইটা আমি এখন কিভাবে করব? আমি যাব ইনভয়েস সেন্টারে, এই ইনভয়েসে ক্লিক করলাম। এখান থেকে আমি যাব নিউ ক্রেডিট নোটে, নিউ ক্রেডিট নোট। এটা এই সিস্টেমটা কখন? যখন আমি টাকাও পেয়ে গেছি, ব্যবসা শেষ, টাকা পেয়ে গেছি, তারপরে ফেরত আসছে। এই নিউ ক্রেডিট নোটে যাব, যাওয়ার পর এখানে বলছে টু, কার কাছ থেকে ফেরত আসছে? জর্জ না? এই জর্জ। এইটা ধরেন ফেরত আসছে কবে? ধরেন আজকেই আসছে। হ্যাঁ, ক্রেডিট নোট 2 রেফারেন্স দিয়ে দিলাম, ধরেন যে মেইলটা দিয়েছে বা যে কমিউনিকেশন করছে সেটার একটা রেফারেন্স আমি দিয়ে দিলাম। ওকে, আইটেম কি? আইটেম হচ্ছে কিবোর্ড ফেরত আসছে কয়টা? ভ্যাট কত ছিল? ভ্যাটটা দেখিনি না, ভ্যাটটা দেখিনি, কারণ ভ্যাট যা দিয়ে বিক্রি করছেন তাই দিয়েই ফেরত দিতে হবে। হ্যাঁ, ডুপ্লিকেট ট্যাপ করা যায়। আমাদের 20% ছিল, তাই না? তাহলে আমার এখানে রিটার্ন করার সময় আমার ভ্যাট ট্যাক্স 20%ই ধরতে হবে। ওকে, তাহলে আমার দেখেন এইটা যদি আমি 2টা ধরি, 2টার দাম আসে 500, আর 20% ভ্যাট আসে হলো 100, 600 টাকা আমার কি হবে? রিটার্ন দিতে হবে। এটাকে আমি করব হচ্ছে অ্যাপ্রুভ। এখানে কি আবার কম বাড়ানো ঠিক আছে করা যাবে নাকি না? সেম অ্যামাউন্টটা ওইভাবে আমাদের এডিট করবেন? এডিট কেন করবেন? কারণ আপনার যে কটা ফেরত আছে ওটা তো ফিক্সড। না অ্যামাউন্টটা স্যার, অ্যামাউন্টে কি কোনো কাটছাট করা কেন? অ্যামাউন্টে আপনি যা দিয়ে বিক্রি করছেন সেটাই ফেরত দেবেন, এমন তো আপনার এখন যদি, এখন একটা বিষয় আছে, এখন যদি ডিসকাউন্ট দিয়ে থাকে, ডিসকাউন্ট যা দিচ্ছেন সেটাও এখানে বলে দেবেন। এখন এখানে তো ডিসকাউন্ট বসানোর জায়গা নেই, কি করবেন? ডিসকাউন্ট দিয়ে যা বাকি থাকবে, ধরেন 100 টাকার প্রোডাক্ট আপনি ডিসকাউন্ট দিচ্ছেন কত? 10% দিয়ে বিক্রি করছেন,
প্রোডাক্টের দাম হচ্ছে কত 90 টাকা, তাই না? আপনার এখানে এই যে টোটাল অ্যামাউন্টের ঘরে 90 এখানে কেটে যা আসবে তার থেকে যা দিয়ে বিক্রি করছেন 90 টাকা লিখে দিতে হবে, 100 টাকা কেটে ম্যানুয়ালি, বুঝছেন? অনেকের সময় আছে না যে আপনার মাল ব্যবসা করলে আমরা কিছু দেই না, এই ক্ষেত্রে আরো 10% কমিশন আমাদের বেশি দিতে হবে। আচ্ছা, এইটা তো আমরা অ্যাপ্রুভ করলাম, যেটার ক্ষেত্রে কি করছি, অ্যাড নিউ ক্রেডিট নোট করে করছি। কারণ কি? কারণ হচ্ছে এটা টাকা আমরা পেয়ে গেছি, এটা ওই ভদ্রলোকের নামে 2টা ফেরত আসে, সেটা আমি এন্ট্রি দিছি, তাহলে তার নামে আমার ক্রেডিট নোট ইস্যু হয়ে গেছে। এখন ধরেন এই ইনভয়েসটা দেখেন, এই ইনভয়েসটা কি হয়েছে, এটা তো আছেই, এখানে দেখেন ডিটেলটা আছে না, 2বারে পেমেন্ট নিছি। এটা যদি আমি একটু রিলোড দেই, এটার নিচে একটা ক্রেডিট নোট ইস্যু হবে। কই ক্রেডিট নোট কই? নিচে তো একটা ক্রেডিট নোট থাকার কথা। ওই আরেকটা নাকি যে বাম পাশে লাগবে? এরোর মতো যে আছে নিচে। এটা এই যে ও আচ্ছা, এটা টাকাটা দিয়ে নিয়ে আচ্ছা, ক্রেডিট নোট আমরা একটা ইস্যু করছি, তাই তো? এখন এই ক্রেডিট নোটটাকে আপনি চাইলে ইমেল করে পাঠাতে পারবেন, পিডিএফ প্রিন্ট দিতে পারবেন। ক্রেডিট নোট অপশন থেকে আরও কিছু কাজ করা যায়, কপি করতে পারেন, ভয়েস করতে পারেন, এডিট করতে পারেন। যদি আপনি এডিট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে এডিট করতে পারবেন। ওকে, যে এডিটের বিষয়টা দেখাচ্ছিলাম, ধরেন এখানে আপনার অ্যামাউন্ট 600 টাকা আছে তো, বাট আপনার এখানে কি আছে, ধরেন ডিসকাউন্ট আছে 5%, 500 টাকার 5% কত হয়? 25 টাকা। তাহলে 500 থেকে 25 বাদ দিতে হবে, 475। ইয়ে হয় না কেন, এডিট করলাম না? ও আচ্ছা, ইউনিট প্রাইস থেকে কমাইতে হবে, এইখানে এডিট করতে হবে। ওইটা মিলানোর জন্য কি করতে হবে? এখানে এডিট করতে হবে। তাহলে আমার 2টাতে যদি আমার 25 টাকা হয়, তাহলে একটাতে কত টাকা করে হচ্ছে? এই কি করলাম, ও আচ্ছা ইউনিট, সরি, তাহলে আপনার 250 থেকে 12.5 বাদ দিলে কত হয়? 237.5, এটা হয় না? এখন মিলছে? তার মানে যদি এরকম কিছু থাকে তাহলে আমাদেরকে এই যে ইউনিট প্রাইস হিসাব করে এখানে মিলিয়ে হবে, এটা ম্যানুয়ালি করতে হবে। ওকে, আচ্ছা, এটা আপডেট দিই। কোয়ান্টিটিতে হাত দেওয়া যায় কেন হয় আগে বলতে না? টাকা বলতে ডাইরেক্টলি টাকা বলতে তাহলে এখানে 475 আর হলো ভ্যাট 95, তাহলে 570 টাকা হয়ে গেল। হ্যাঁ, এখন এটা আপনি ফেরত দিবেন কোথা থেকে? এই টোটাল অ্যামাউন্ট এইটার সাথে আপনি ফেরত ধরেন দিছি হচ্ছে 15 তারিখে দিছি, ফ্রম কোন ব্যাংক থেকে? ধরেন এই ব্যাংক থেকে দিছি, রেফারেন্স একটা দিলাম। এটা যদি অ্যাড রিফান্ড দেন তাহলে আপনার প্রোডাক্টে ঢুকে যাবে কোথায়? আপনার ইনভেন্টরিতে চলে আসবে না, ফেরত আসতেছে না, টাকাও বের হয়ে গেল। এটা হচ্ছে রিফান্ড রিসিপ্ট। টাকা পাওয়ার পরে, টাকা পাওয়ার আগে কি হবে? ইনভয়েস করছি, টাকা তো এখনো পাইনি, তাহলে কি হবে? তার আগে একটা আমাকে নিউ ইনভয়েস করে দেখে আপনাদের। এই মালিবাগ এলাকার মধ্যে প্রায় 5টা মতো ইনস্টিটিউট আছে। না, কেক ছাড়াও মানে শেপের প্লেস। এটা সব জায়গায় গেছে, সব জায়গায় আছে। আপনি মালিবাগের খবর জানেন তো, বাকি সব জায়গায় খবর জানেন। এই জায়গাটা একটু মানে কাছাকাছি। ওই কোর্স করে শিখে তারপর আর রান্না করা নাই। আচ্ছা দেখেন,
এইটাতে কি বলছে, ইনভয়েস আমি অ্যাপ্রুভ করেছি, তার মানে অ্যাওয়েটিং পেমেন্ট আছে, তার মানে এই ইনভয়েসটা আমি এখনো পেমেন্ট পাই নাই, ইনভয়েস কমপ্লিট। ঠিক আছে, যদি এরকম হয়, একটা তো আমি টাকাও পেয়ে গেছি, মাল বিক্রি করে তারপর ফেরত আসে, সেক্ষেত্রে আমি নিউ ক্রেডিট নোটে গিয়ে ক্রেডিট নোটটা ওই কাস্টমারের নাম কোন প্রোডাক্ট সিলেক্ট করে দিলাম, তাহলে হয়ে গেল। তারপর আমি জাস্ট তার নিচেই পাবো রিফান্ড দিয়ে অ্যাড করে দেবো, রিফান্ড হয়ে যাবে, একটু আগে যেটা দেখালাম। আর এইটা হচ্ছে আমি টাকা পাই নাই, তার মানে টাকা আমার সাথে অ্যাডজাস্ট হবে, কাটাকাটি হবে। আমি টাকা পাওয়ার কথা 100, প্রোডাক্ট ফেরত আসছে 20 টাকা, তার মানে আমি 80 টাকা পাবো। কুইক বুক কিন্তু সিস্টেম ছিল। আচ্ছা, এই ক্ষেত্রে কি করব, এই ক্ষেত্রে আমি ট্রানজ্যাকশনটা ওপেন করবো। এখন কিন্তু নিউ ক্রেডিট নোট যেটা হবে না, নিউ ক্রেডিট নোট দিয়ে হবে কখন, যখন টাকা আমি পেয়ে যাবো। পেয়ে যাবো। রাইট, এখানে আমি ট্রানজ্যাকশনটা ওপেন করব। ওপেন করে এই 3 ডট থেকে ক্রেডিট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিট, দেখছেন? এই যে 3 ডট থেকে আসলে ক্রেডিট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিটে ক্লিক করব। এখন আমার এই তিনটার মধ্যে ধরেন ফেরত আসছে একটা, এটাকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। এখন দেখেন এই জায়গায় হচ্ছে টোটাল 756, এখানে লেস দেখেন ক্রেডিট নোট 252, তাহলে টোটাল আমার পেয়েবল কত দাঁড়ালো, সরি রিসিভেবল কত দাঁড়ালো। তার মানে যখন টাকা পাইনি তখন তো টাকা কেটে নেওয়ার অপশন আছে। এই জন্য এটা কিন্তু নিউ ক্রেডিট নোট থেকে হবে না, এটা হচ্ছে 3 ডটে গিয়ে ক্রেডিট অ্যান্ড অ্যাপ্লাই ক্রেডিটে ক্লিক করলে তাহলে ক্রেডিট নোটটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তাহলে এইটাকে আপনি এরপর যখন আপনি পেমেন্ট নেবেন, এই যে অ্যাড পেমেন্ট নিলে আপনার তো অলরেডি যেটা ফেরত আসছে ওই টাকা অ্যাডজাস্টই হয়ে গেছে, বাকি টাকা শুধু পেমেন্ট নিয়ে নেবেন। এই যে পেমেন্ট, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেফারেন্স একটা দিলেন মনে করেন, দিয়ে তাহলে আপনার যেটা ক্রেডিট নোট ছিল ওইটা অ্যাডজাস্ট হয়ে বাকি টাকা পেমেন্ট নিয়ে নেবেন। ওকে, আমি আজকের ক্লাসের ভিডিওটা দিব আপনাদের কুইক বুকে, যেমন এক্সেল দিছিলাম না প্র্যাকটিস করার জন্য, মনে আছে? কাস্টমারের নামে এইরকম এখানে যে কন্ট্যাক্টগুলো অ্যাড করছেন ওই রকম নামে প্র্যাকটিসের জন্য একটা এক্সেল দিচ্ছি। ওকে, এর পাশাপাশি আপনাদের ক্লাসে হয়েছে কি, আমি ডিটেল অনেক কিছু বলছি আর কি, ডানবাম অনেক কিছু বলছি, বাট এর পাশাপাশি স্পেসিফিক ক্লাসের একটা ভিডিও দিব, অন্য ক্লাসের একটা রেফারেন্স ভিডিও দিব, আপনারা দুটো মিলেই দেখবেন। ঠিক আছে, এই জিনিসগুলোই করা আছে। ওকে, দেখে আপনারা সেলস অপশন মানে কোড, ইনভয়েস, তারপর কি রিসিভ পেমেন্ট মানে কি, তো ওই যে সেলস রিসিভ যেটা ডিরেক্ট, এই যে প্লাস থেকে আমরা রিসিভ পেমেন্ট করছি। তারপর হচ্ছে আপনার ক্রেডিট নোট দুইভাবে, একটা হলো পেমেন্ট পাওয়ার আগে, একটা পেমেন্ট পাওয়ার পরে, এগুলো সব প্র্যাকটিস করবেন। ওকে, হ্যাঁ, ওই যে ও যে প্রোডাক্টটা ফেরত দিল, তো ওই প্রোডাক্ট যেটা ফেরত দিল ওটা যদি মানে নষ্ট বা সমস্যা হওয়ার কারণে ফেরত দিল, সেটা আমার ইনভেন্টরি থেকে অ্যাড হবে? অবশ্যই অ্যাড হবে। কম দেখাবো না, মানে টোটাল ইনভেন্টরি যা আছে। আপনি যখন ক্রেডিট নোট করবেন সেটা আপনার ইনভেন্টরিতে অবশ্যই আসবে, সেটা নষ্ট হোক ভাঙা হোক ইনভেন্টরিতে আসবে। আসার পরে আপনি যখন মানে আপনার নিজস্ব সিস্টেমে চেক করবেন, তখন আপনার এটা আপনার যদি দেখেন নষ্ট, তখন আপনার এটা ড্যামেজ দেখাইতে হবে, তখন আপনার এটা দেখাইতে হবে, কিন্তু ইনভেন্টরিতে আসতে হবে। ইনভেন্টরিতে আসা এক জিনিস, নষ্ট দেখানো আরেক জিনিস। নষ্ট যখন আপনি দেখাবেন তখন কিন্তু ওটা আপনার লস হবে, আর ইনভেন্টরিতে না আসলে কিন্তু তখন ওটা আপনার সেলসই থেকে যাবে, ইনকাম হবে। বুঝছেন? একটা ভিডিও দিবেন আগে তৈরি, হ্যাঁ, দুইটা দিব, আজকেরটাও দিচ্ছি আর আরেকটা ভিডিও, দুটোই দিয়ে দিব। তাকে যেহেতু আমি এখন তাড়াতাড়ি দিতে পারবো, এই আপলোড রেডিটা এখন দিয়ে দেন, রেডি থাকে। হ্যাঁ দিচ্ছি। নেক্সট স্যার 2 ডিল